গুড মর্নিং স্টুডেন্টস। গতকাল একটা ভিডিও আপলোড করেছিলাম ক্লাস 11-এর একটা টেক্সটের কিছুটা পরিমাণ পর্যন্ত আলোচনা করা হয়েছিল। আজকে ক্লাস 11-এর সেই টেক্সটেরই পরের খানিকটা আবার আলোচনা করতে বসছি। সেকেন্ড ভিডিও এই টেক্সটের কর্মা টেক্সটের সেকেন্ড ভিডিও। তোমরা আশা করি আজকে রাত্রে বা কালকে সকালবেলা এই ভিডিওটার কে ইউটিউব চ্যানেলের মধ্যে দেখতে পাবে। আগের দিন যে আলোচনাটা আমরা করেছিলাম সেখানে একটু রিক্যাপচুলেট করে নিই। কর্মা গল্পের মধ্যে টাইটেলের মধ্যে কর্মা শব্দটাকে যে ব্যবহার করেছেন লেখক খুশওয়ান্ত সিং, তিনি সম্ভবত কর্মা কথাটার লিটারাল মিনিংটা শুধুমাত্র ব্যাখ্যা করেননি, বা কর্মা কথাটাকে আমরা জেনারেলি লিটারালি মানে করি না, শুধুমাত্র কাজ বোঝাতে ব্যাখ্যা করি না, সেটাতে সারা জীবনের সমস্ত কাজের যে বিবরণ সেটারই বর্ণনা করার জন্য আমরা কর্মা কথাটাকে ব্যবহার করে থাকি। সেটা নিয়ে আলোচনা হয়েছিল। আর তার সাথে সাথে টেক্সটার প্রথম খানিকটাতে আমরা দেখতে পেয়েছি দুটো ক্যারেক্টার, একটা হচ্ছে স্যার মোহনলাল আর একজন হচ্ছেন লেডিলাল, যাদের মধ্যে একজন ছিলেন খুবই সফিস্টিকেটেড অ্যারিস্টোক্রেটিক সমাজের একজন প্রতিনিধি, যিনি স্যার মোহনলাল, যিনি নাকি তার খুঁত হিসাবে লেখক এখানে তুলে ধরছেন যে তিনি তার নিজের সংস্কৃতি নিজের সমাজটাকেই ঘৃণা করেন, অপছন্দ করেন, তাচ্ছিল্য করেন। ওয়্যারঅ্যাজ মোহনলালের স্ত্রী লেডি মোহনলাল, যার নাম লক্ষ্মী, তিনি কিন্তু অতি সাধারণ একজন নেটিভ উম্যান, যিনি কখনোই নিজের সমাজকে নিজের সংস্কৃতিকে তো অপমান করেনই না, বরঞ্চ তার সাথে সাথে তিনি অন্য সমাজ বা অন্য সংস্কৃতিকেও নিচু চোখে দেখেন না। যার উদাহরণ আমরা তার স্বামীর তার প্রতি আচরণের পরিপ্রেক্ষিতে তার যে বর্ণনা, তার যে ব্যাখ্যা, তার যে কথা, তার মধ্যে দিয়ে অনুমান করতেই পারি। যেখানে তিনি একবারের জন্য তার স্বামীর কোনো অবজ্ঞার কথা তুলে ধরছেন না, যদিও তাদের বৈবাহিক জীবন সুখকর ছিল না, কিন্তু তা সত্ত্বেও তিনি তার নিজের অক্ষমতাগুলোকেই মূল কারণ হিসেবে এখানে দেখানোর চেষ্টা করেছেন। তার পরবর্তীতে তার আরও কিছু উদাহরণ তুলে ধরেন লেখক, যে লেডিলাল কতটা পরিমাণ নেটিভ ছিলেন, যে তিনি লোকালয়ের মাঝখানেই ঢেক তুলতে তুলতে লোকাল ট্যাপের মধ্যে গিয়ে হাত ধোন, মুখ ধোন, তারপরে আবার একজন পুলিশ সঙ্গে একজন বিয়ারের সাথে তিনি গল্প করেন, তার পোশাক পরিচ্ছদ অতি সাধারণ, এবং তারপরে তিনি ট্রেনের মধ্যে গিয়ে উঠে বসে পড়েন এটি জিনানা কম্পার্টমেন্টে, যদিও তার স্বামী ফার্স্ট ক্লাস কম্পার্টমেন্টে যাত্রা করছেন। তার পরবর্তীতে কী হয়, তো এতে গেল লেডিলালের ট্রেনে চড়ার কাহিনী। এবার আবার গল্পের পরবর্তী অংশে আমরা আবার খানিকটা পেছনে ফিরে যাব। পেছনে মানে সময়ের দিক দিয়ে পেছনে। যেমন লেডিলাল ট্রেনটা আসার সময় কি করছিলেন না করছিলেন আলোচনা করা হলো, ট্রেনটা এসে উপস্থিত হলো, তারপরে তিনি ট্রেনে গিয়ে উঠে পড়লেন, অলরেডি ট্রেনে বসে পড়েছেন, আমরা অলরেডি ট্রেনের অস্তিত্ব প্ল্যাটফর্মে দেখতে পাচ্ছি। এবার আমরা আবার কিছুটা সময়ের দিক দিয়ে পিছিয়ে যাব, যেখানে আমরা এবার দেখব মোহনলাল ওই ট্রেনের আসার খবর শোনা, তার ট্রেনের আসার ঘন্টার আওয়াজ শোনা, তার পরবর্তীতে তার ট্রেনে ওঠা, এই সময়গুলোতে তিনি কি করেছিলেন, যার ফলে আমরা কিন্তু এখন আর ট্রেনটাকে আবার টেক্সটের মধ্যে প্ল্যাটফর্মে দেখব না। আমরা ট্রেনটা এখনও পর্যন্ত ট্রেনে প্ল্যাটফর্মে এসে পৌঁছয়নি, সে আসছে, খবর হচ্ছে, এরকম কোনো একটা সিচুয়েশনে পৌঁছে যাচ্ছে। তাহলে দ্য অ্যারাইভাল অফ দ্য ট্রেন ডিড নট ডিস্টার্ব স্যার মোহনলাল স্যাংফ্রয়েড। স্যার মোহনলালের যে স্যাংফ্রয়েড কি? স্যাংফ্রয়েড হচ্ছে যে কোনো কঠিন পরিস্থিতিতে নিজেকে শান্ত রাখার যে ক্ষমতা, সেটাই হচ্ছে স্যাংফ্রয়েড। এবং বাস্তব জীবনে এটা একটা বিশেষ গুরুত্বপূর্ণ কোয়ালিটি, যেটা প্রত্যেকটা মানুষের কাছে মধ্যে থাকা প্রয়োজন, যেটা ছাড়া কোনো মানুষ কোনো কঠিন পরিস্থিতি থেকে সহজে বেরোতে পারবে না। সে কনফিউজড হয়ে যাবে, সে বিব্রত হয়ে যাবে, পাজলড হয়ে যাবে, এবং সে ভুল ভ্রান্তি করতে শুরু করবে। তো মোহনলালের মধ্যে এই স্যাংফ্রয়েডের যে ক্ষমতা সেটা ছিল, এবং ট্রেনের যে আশাটা, সেই আশাটা কিন্তু তাকে এতটুকুর জন্য বিব্রত করলো না, যেটা নাকি লেডিলালকে করেছিল। তাড়াতাড়ি খাওয়া দাওয়াটা করে নি ভাই, নাহলে পরে ট্রেনে উঠে আর খাওয়ার সুযোগ পাবো না। কিন্তু মোহনলালের স্যাংফ্রয়েড এতটুকুও বিঘ্নিত হলো না। হি কন্টিনিউড টু সিপ হিজ স্কচ অ্যান্ড অর্ডার দ্য বিয়ারার টু টেল হিম ওয়েন হি হ্যাড মুভ দ্য লাগেজ টু আ ফার্স্ট ক্লাস কম্পার্টমেন্ট। বরঞ্চ স্যার মোহনলাল খবরটা শুনলেন, শুনে নিয়েও তাড়াহুড়া করলেন না, তিনি শান্ত মনে তার স্কচটাকে পান করতেই থাকলেন। স্কচ হচ্ছে মদের নামটা, যে প্রজাতির মদটা তিনি খাচ্ছেন, তো সেই স্কচটাকে সিপ করতে থাকলেন, এবং বিয়ারারকে জানিয়ে দিলেন যে যতক্ষণ না পর্যন্ত তার লাগেজগুলো কোনো ফার্স্ট ক্লাস কম্পার্টমেন্টে পৌঁছে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত তাকে যেন বিরক্ত না করা হয়। অর্থাৎ তিনি লাগেজ ট্রেনে ওঠা পর্যন্ত
ওখানেই থাকবেন, তিনি গিয়ে লাগেজ ট্রেনে উঠাবেন না বা তাড়াহুড়া করে ট্রেনে উঠতে যাবেন না। আমরা সাধারণ মানুষ ট্রেন আসার সাথে সাথে আমরা জানি যে ট্রেনটা হয়তো 5 মিনিট 7 মিনিট দাঁড়াবে, আমরা নিজেদের ছোটো ছোটো যে প্ল্যাটফর্মগুলোতে দাঁড়াই সেখানে তো 2 মিনিট দাঁড়ায়, 2 মিনিট কম সময় না, তা সত্ত্বেও আমরা কিন্তু তাতে তাড়াহুড়া করি। চলো 2 মিনিট না হয় তাড়াহুড়া করার জন্য মানা যায়, কিন্তু যেগুলো বড় বড় স্টেশন, কলকাতা, শিয়ালদা, হাওড়া, এই জায়গাগুলোতে ট্রেনগুলো 10 মিনিট 15 মিনিট আধা ঘন্টা, এনজেপি, নিউ জলপাইগুড়ি, এই বড় বড় স্টেশনগুলোতে আধা ঘন্টার মতন দাঁড়িয়ে থাকে, সেখানে তাড়াহুড়ো আর কিছুই থাকে না, কিন্তু তা সত্ত্বেও কেমন যেন একটা হুড়োহুড়ি লেগে যায় সবার মধ্যে, কত তাড়াতাড়ি আমরা ট্রেনে উঠতে পারি। এটা একজন সাধারণ মানুষের সাইকোলজি, যে ট্রেন আসার সাথে সাথে তাকে কাজটা সবার আগে করতে হবে, হুড়মুড়িয়ে দরজার সামনে গিয়ে দাঁড়িয়ে পড়া। স্যার মোহনলালের সেরকম কিছু ছিল না। তিনি স্যাংফ্রয়েডটাকে তার ডিস্টার্বড হয়নি, তিনি শান্ত মনে স্কচটাকে সিপ করে যাচ্ছেন এবং বিয়ারারকে বলে দিলেন যে আমার লাগেজগুলোকে ফার্স্ট ক্লাস কম্পার্টমেন্টে ওঠাও, যতক্ষণ না ওঠানো হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাকে ডিস্টার্ব করবে না। Excitement, bustle and hurry were exhibitions of bad breeding and Sir Mohan was extremely well bred. স্যার মোহনলালের হিসেবে মতে এক্সাইটমেন্ট, উত্তেজনা, বাসল, হই হুল্লোড় করা, চেঁচামেচি করা, হারি, তাড়াহুড়ো করা, এগুলো ব্যাড ব্রিডিংয়ের নমুনা। মানে যারা নাকি ছোটোবেলার থেকে ঠিকঠাক ডিসিপ্লিনে বড় হয়নি, তারাই শুধুমাত্র উত্তেজিত হয়ে যায় যে কোনো কাজের মধ্যে, তারাই শুধুমাত্র হই হুল্লোড় করে, তারাই শুধুমাত্র চেঁচামেচি, তাড়াহুড়া এইসবের মধ্যে দিয়ে তাদের কাজগুলোকে করার চেষ্টা করে, যার ফলে তাদের কাজগুলো হয়তো ভালো হয় না। এবং এই সমস্ত বৈশিষ্ট্যগুলোই স্যার মোহনলালের কথায় সেটা খুবই ব্যাড ব্রিডিং, তারা খুব খারাপভাবে তাদেরকে কী করা হয়েছে, ছোটোর থেকে বড় করা হয়েছে, খুব খারাপ শিক্ষার মাধ্যমে বড় করে তোলা হয়েছে। বাট স্যার মোহনলাল তার হিসেবে হি ওয়াজ এক্সট্রিমলি ওয়েল ব্রেড। তিনি তো খুবই ভালোভাবে, প্রচণ্ড ভালোভাবে তাকে কী করা হয়েছে, ডিসিপ্লিনের মধ্যে বড় করা হয়েছে। তো সুতরাং স্যার মোহনলাল তো কোনো মতেই এই তাড়াহুড়োর কাজটা করতেই পারেন না, তিনি করেনও। হি ওয়ান্টেড এভরিথিং টিকিটিবু অ্যান্ড অর্ডারলি। বরঞ্চ স্যার মোহনলাল তার জীবনে প্রত্যেকটা জিনিসকে, প্রত্যেকটা কাজকে নিখুঁতভাবে করতে চান এবং সঠিক অর্ডারে করতে চান, পর 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 করতে চান। আগে পিছিয়ে তাড়াহুড়ো করলে পরে আমাদের কোনো কিছুর অর্ডার ঠিক থাকে না, যে কাজটা আগে করা হচ্ছে সেটা আগে করবো না, সেটা পরে করি, যেটাকে পরে করার কথা সেটাকে আগে করে ফেলি, টেনশনে, এক্সাইটমেন্টে, উত্তেজনায় একটা নার্ভাসনেস কাজ করে, সেই কারণের জন্য আমরা এই জাতীয় তাড়াহুড়ো করে ফেলি। কিন্তু মোহনলাল কিন্তু সেরকম প্রজাতির মানুষ ছিলেন না, তার প্রতিটা কাজ খুবই টিকিটিবু হতো, টিকিটিবু মানে নিখুঁতভাবে করা হতো, কোনো খুঁত থাকতো না, এবং তিনি প্রত্যেকটা কাজকে সঠিক অর্ডারে করতেন। এইটুকুর মধ্যেই আমরা লক্ষ্য করো খুশবন্ত সিংয়ের লেখার মধ্যে একটা পজিটিভ সাইড দেখতে পাচ্ছি স্যার মোহনলালের। যদি এতক্ষণ পর্যন্ত, এর আগে পর্যন্ত যা কিছু পড়ে এসেছি তাতে আমাদের কাছে মনে হচ্ছিল যেন খুশবন্ত সিং মোহনলালকে একটা নেগেটিভ ক্যারেক্টার হিসেবে কী করছেন, তুলে ধরার চেষ্টা করছেন। হি ওয়াজ দ্য নেগেটিভ, হি ওয়াজ দ্য ভিলেনিয়াস পার্ট অফ দ্য স্টোরি। কিন্তু এই প্যারাগ্রাফটার এই ফার্স্ট কয়েকটা লাইন পরেই আমরা দেখতে পাচ্ছি খুশবন্ত সিং মোহনলালকে সম্পূর্ণরূপে যে নেগেটিভ সাইডের উদাহরণ হিসেবে তুলে ধরছেন তা কিন্তু নয়, তিনি তার মধ্যে কিছু কিছু ভালো গুণের কথাও তুলে ধরছেন। হ্যাঁ, অবশ্যই তাড়াহুড়ো করা ভালো না, অবশ্যই যে কোনো কাজের ক্ষেত্রে এক্সাইটমেন্ট করা, এক্সাইটেড হয়ে যাওয়াটা খুব একটা ভালো কথা না, যে কোনো কাজ করার সময় হই হুল্লোড় চেঁচামেচি করাটা ভালো না, সব কিছুকেই খুব যত্ন সহকারে নিখুঁতভাবে সঠিক অর্ডারেই করা উচিত, তাহলে পরেই সেই কাজটা ভালো হয়। তাহলে মোহনলালের পজিটিভ সাইডও কিছু আছে যেটা খুশবন্ত সিং আমাদের সামনে তুলে ধরছেন এবং বোঝানোর চেষ্টা করছেন, মোহনলালকে কিন্তু তোমরা কেউ ভিলেন হিসেবে ধরো না, খারাপ হিসেবে ধরো না, খারাপ বলতে চাচ্ছি না আমি, ওনার কিছু ভালো সাইডও আছে এবং এই সাইডগুলো এগুলো। হি ওয়ান্টেড এভরিথিং টিকিটিবু অ্যান্ড অর্ডারলি। ইন ইজ 5 years অ্যাব্রড, তিনি যখন 5 বছর তার জীবনের বিদেশে কাটিয়েছেন, অ্যাব্রড মানে কি বিদেশ, 5 বছর যে বিদেশে কাটিয়েছেন, স্যার মোহন হ্যাড অ্যাকোয়ার্ড দ্য ম্যানার্স অ্যান্ড অ্যাটিটিউড অফ দ্য আপার ক্লাস। স্যার মোহনলাল এই অভিজাত শ্রেণীর এই যে আপার ক্লাসের, হায়ার সোসাইটির এই ম্যানারগুলোকে তিনি আয়ত্ত করেছিলেন। আমাদের দেশে তো অধিকাংশই মিডল ক্লাস অ্যান্ড লোয়ার মিডল ক্লাস লোক, তো যার ফলে তাদের প্রত্যেকের মধ্যেই ওই জাতীয় খারাপ স্বভাবগুলো থাকবেই। তারা কোনো একটা কাজকে খুব তাড়াহুড়ো করেই করবে, খুব উত্তেজিত হয়েই করবে বা নার্ভাস হয়েই করবে। কিন্তু যারা নাকি আপার শ্রেণীর লোকেরা, তাদের কাছে সময়টা খুব দামি বলবো না, সময়টা তাদের কাছে যথেষ্ট থাকে, কারণ অধিকাংশ ক্ষেত্রে তারা তাদের কাজগুলোকে খুব সুন্দরভাবে সুগঠিতভাবে করতে পারে, কারণ তাদের কাছে অর্থের কোনো অভাব থাকে না। এবং তাদের মানসিকতায় তাদেরকে শেখানো হয় যে ছোটোর থেকে, যে তারা যেন যে কোনো কাজকেই খুব
অর্ডারলি করার চেষ্টা করে। এটা কী কারণের জন্য মিডল ক্লাস বা লোয়ার মিডল ক্লাসের ফ্যামিলির মানুষদেরকে শেখানো হয় না? অবশ্যই শেখানো হয়, কিন্তু তাদের কাছে সেই সুযোগটা থাকে না সেইভাবে কাজটা করার, কোনো একটা কারণের জন্য। তো যেহেতু ওই আপার ক্লাসের সোসাইটির মানুষেরা সেরকমভাবেই ব্রিড হয়, তো যে কারণের জন্য মোহনলাল বিদেশে থাকার কালীন সময় ওই 5টা বছরে তিনি ওই ম্যানার্সগুলোকে শিখেছিলেন। হি রিয়েলি স্পোক হিন্দুস্তানি। আর এর কারণের জন্যই তিনি খুব কমই হিন্দুস্তানি ভাষায় কথা বলতেন, মানে ভারতীয় কোনো একটা ভাষায় কথা বলতেন। ওয়েন ই ডিড, আর যখন তিনি করতেন, যদিও বা একটু একটু করতেন, যখনই তিনি করতেন, ইট ওয়াজ লাইক অ্যান ইংলিশ ম্যানস। এটা অনেকটা একজন ইংরেজের মতনই হিন্দুস্তানি কথা হতো। ওনলি দ্য ভেরি নেসেসারি ওয়ার্ডস অ্যান্ড প্রপারলি অ্যাংলিসাইজড, অর্থাৎ ইংরেজের মতন মানে শুধুমাত্র কয়েকটা খুবই প্রয়োজনীয় শব্দকেই তিনি হিন্দুস্তানি ভাষায় বলতেন, এবং সেটা যে বলতেন সেটাও একেবারে নিখুঁতভাবে অ্যাংলিসাইজড অবস্থায়, অর্থাৎ ইংরেজদের মতন করে। মানেটা কি? ইংরেজরা ঠিক যেরকমভাবে হিন্দুস্তানি ভাষাটাকে উচ্চারণ করবেন, ঠিক সেরকম উচ্চারণ করেই মোহনলালও শব্দগুলোকে উচ্চারণ করতেন। এবার এই অ্যাংলিসাইজড কথাটার একেবারে যদি আক্ষরিক মানের দিকে যেতে হয়, তাহলে পরে অ্যাংলিসাইজ কথাটাকে তৈরি করা হয়েছিল বা ব্যবহার করা হয়েছিল প্রথম দিকে একটা বিশেষ ক্ষেত্রকে বোঝানোর জন্য। পুরোনো দিনে যখন নাকি খ্রিশ্চানিটি বাড়ছে, খ্রিশ্চানিটির সংখ্যা বাড়ছে, খ্রিশ্চান ধর্মটার মানুষ গ্রহণ করতে শুরু করেছে, তাই সেই ধর্মটাকে পছন্দ করতে শুরু করেছে, সেই সময় বিভিন্ন অন্য সম্প্রদায়ের মানুষও এই খ্রিশ্চান ধর্মের প্রতি আকৃষ্ট হয়ে তারা ধর্মান্তরিত হচ্ছিল। যে সমস্ত মানুষেরা ধর্মান্তরিত হচ্ছিলেন তাদেরকে বলা হতো অ্যাংলিসাইজড। দে ওয়্যার অ্যাংলিসাইজড, মানে খ্রিশ্চান ধর্মে তাদের ধর্মান্তরিত করা হয়েছে। পরবর্তীকালে শুধুমাত্র খ্রিশ্চান ধর্মে না, যে কোনো ধর্মেই যখনই ধর্মান্তরিত করা হয় বা হচ্ছে, এখনও হয়, সেই ধর্মান্তরিত হলে পরেই তাদেরকে বলা হয় অ্যাংলিসাইজড। এটা ব্যবহারের উপরে চেঞ্জ হচ্ছে মিনিংটা। এক্ষেত্রে কথাটা এই কারণের জন্য অ্যাংলিসাইজ করা হয়েছে, কারণ একজন খ্রিশ্চান বা একজন ইংরেজ, যারা জেনারেলি খ্রিশ্চান, তারা যেরকমভাবে উচ্চারণ করে, ঠিক যেরকম উচ্চারিত হবে শব্দটা, ঠিক সেরকমভাবে উচ্চারণ করতেন মোহনলাল। সেই কারণে ওই ইংরেজদের মতন উচ্চারণ করাটা বা খ্রিশ্চান মানুষদের মতন উচ্চারণ করাটাকে বলা হচ্ছে অ্যাংলিসাইজড। তাহলে শব্দটাকেও অ্যাংলিসাইজড করে তার উচ্চারণ করার ভঙ্গিমাটাকে পাল্টে দেওয়াটাকে বলা হচ্ছে অ্যাংলিসাইজড, কথাটাকে ব্যবহার করার মধ্যে দিয়ে বোঝানো হচ্ছে। তাহলে শুধুমাত্র নেসেসারি ওয়ার্ডস, যেটাকে হিন্দিতে না বললে পরে মানে বোঝা যাবে না, সেই শব্দগুলোকে ব্যবহার করতেন। সেটাও যে ব্যবহার করতেন সেটাকেও একেবারে একজন ইংরেজের মতন, ঠিক যেরকমভাবে একজন ইংরেজ কথা বলবেন, উচ্চারণ করবেন, সেরকমভাবেই উচ্চারিত করতেন। এবার একটা উদাহরণ দিই। আমরা ফেলুদা তো দেখেছি নিশ্চয়ই, তো এরকম অনেক বা পড়েছি। এই ফেলুদার গল্পগুলোর মধ্যে এরকম অনেক গল্প আছে যেখানে ওই ব্রিটিশ ইন্ডিয়াতে থাকাকালীন অনেক মানুষ বিভিন্ন কোড ল্যাঙ্গুয়েজ ইউজ করতেন। আমি একটা গল্প পড়েছিলাম, তার মধ্যে একটা সিন্দুকের কোড ছিল, সেই কোডটাতে বলা ছিল 39039120। এই কথাটার মধ্যে দিয়ে একটা স্পেসিফিক কোড ছিল, যে কোডের নাম্বারের কম্বিনেশন ছিল, যে কম্বিনেশনটাকে ব্যবহার করলে পরে কোনো একটা সিন্দুককে খোলা যায়। আমি ওই গল্পটাতে পেয়েছিলাম, সেটাই অ্যাংলিসাইজড করাটাকে বোঝাচ্ছে। এবার কেউ একজন যদি এই বাংলা কথাটাকে ইংরেজদের মতন করে বলে, তাহলে উচ্চারণটা কেমন হবে? 39039120, শুনে মনে হবে 39 মানে 0, 39820। তো এটাই ছিল সেই কোড। আমি গল্পের মধ্যে থেকে পড়ছি, এটা আমি নিজের থেকে বলছি না। প্রচলিত বিভিন্ন ধারণার থেকে বিভিন্ন বই পড়লে পরে সেই সময়কার অনেক ইংরেজকে এটা বলতে শোনা যায়, বা শোনা গেছে যে সেই যুগের মানুষেরা নাকি, ইংরেজরা নাকি হিন্দুস্তানে বা ভারতবর্ষে কথা বলার সময়, হিন্দিতে কথা বলার সময়, তারা অনেক হিন্দিভাষী শ্রমিকদেরকে বোঝানোর জন্য তারা ইংরেজি শব্দের ব্যবহার করতেন, কিন্তু সেটাকে উচ্চারণ করতেন এমনভাবে যাতে তারা এই হিন্দিভাষী শ্রমিকরা, যারা নাকি ইংলিশটা জানে না, তাদের কাছে ওটাকে হিন্দি বলে মনে হয়। যেমন কোনো একজন ইংরেজকে যদি দরজা বন্ধ করতে বলতে হয় কোনো একজন শ্রমিককে, তাহলে সেই ক্ষেত্রে তিনি তো আর বলতে পারবেন না যে দরওয়াজা বন্ধ করো। তিনিও জানেন না হিন্দি খুব একটা ভালো, কিন্তু তিনি জানেন এই কথাটাকে বলতে হবে, উচ্চারণ হবে না। সেই কারণে তারা ইংরেজি কথাটাকে ব্যবহার করতেন। কি ইংরেজি ব্যবহার করতেন? তিনি বলতেন দেয়ার ওয়াজ এ ব্রাউন ক্রো, দেয়ার ওয়াজ এ ব্রাউন ক্রো। এই ইংরেজি কথাটাকে যদি একেবারে এক স্পিডে, এক নিঃশ্বাসে যদি কথাটা বলা যায়, তাহলে অনেকটা একজন হিন্দিভাষী লোক ইংরেজি তো জানে না, মানে বোঝে না, তো তার কাছে মনে হবে যেন তাকে কী বলা হচ্ছে, দরওয়াজা বন্ধ করো।
এবং তারা সঙ্গে সঙ্গে কথাটা শুনে দরজা বন্ধ করে দিতেন। এই যে উচ্চারণের যে পার্থক্য, এই পার্থক্যটাকেই অ্যাংলিসাইজড বলে ব্যবহার করা হচ্ছে। মোহনলালও এরকমভাবে ইংরেজদের মতন করেই তিনি কী করতেন, উচ্চারণটা করতেন। তাহলে হিন্দুস্তানি ব্যবহার করতেন না, যতটুকু ব্যবহার করতেন তাতে খুব প্রয়োজন ছাড়া হিন্দুস্তানি শব্দ ব্যবহৃত হতো না। সেই শব্দগুলো প্রপারলি অ্যাংলিসাইজ করে ইংরেজদের মতন করেই ব্যবহার করতেন। বাট ই ফ্যান্সিড ইজ ইংলিশ। কিন্তু হিন্দুস্তানি ভাষাটাকে তিনি চেঞ্জ করে পাল্টে দুমড়ে মুচড়ে নিয়ে কথা বললেও তিনি তার ইংরেজি কথাটাকে খুব ফ্যান্সি করতেন, মানে খুব পছন্দ করতেন, ভালোবাসতেন ইংরেজি ভাষাটাকে, কথা বলাটাকে, তার উচ্চারণ, তার স্ল্যাংগুলোকে, অ্যাকসেন্টটাকে। ফিনিশড যেটা কেমন ছিল, সেটা ছিল একেবারে ফিনিশড অ্যান্ড রিফাইন্ড, একেবারে নিখুঁত এবং খুবই পরিশ্রুত। কেন পরিশ্রুত? অ্যাট নো লেস আ প্লেস দ্যান দ্য ইউনিভার্সিটি অফ অক্সফোর্ড। কোথায় গিয়ে এটা নিখুঁত হয়েছিল, কোথায় গিয়ে এটা পরিশ্রুত হয়েছিল? অক্সফোর্ড ইউনিভার্সিটির মতন একটা ইউনিভার্সিটিতে গিয়ে সেই ইংরেজি ভাষাটা তার পরিশ্রুত হয়েছিল। অর্থাৎ আমি কোনো একটা ভাষাকে যদি খুব ভালো মতন বুঝতে চাই, জানতে চাই, বলতে পারতে চাই, লিখতে পারতে চাই, তাহলে সেই ভাষাটার গ্রামাটিক্যাল স্ট্রাকচারগুলোর সাথে সাথে তার উচ্চারণ, তার অ্যাকসেন্ট, তার স্ট্রেস নন স্ট্রেস সিলেবলগুলোকেও খুব ভালো মতন জানতে হবে, যাতে আমার উচ্চারণটা, আমার প্রোনাউন্সিয়েশনটাও সঠিক হয়। সেই প্রোনাউন্সিয়েশনের জন্যই তিনি সেই প্রোনাউন্সিয়েশনগুলো শিখেছেন কোথায়? অক্সফোর্ড ইউনিভার্সিটিতে। তাহলে সেখানে শেখা কোনো একটা উচ্চারণ, সেটা আবার ইংরেজি, সেটা কোনো মতেই কী হতে পারে না? অপরিশ্রুত হতে পারে না। সেটা ছিল রিফাইন্ড এবং পরিশ্রুত, ফিনিশড, নিখুঁত। হি ওয়াজ ফন্ড অফ কনভারসেশন। আমাদের মোহনলালও কিন্তু, এতক্ষণ পরে লেখক বলছেন, তিনি গল্প করতে ভালোবাসতেন। আরে লেডিলাল তো গল্প করতে ভালোবাসতেন, তিনিও গল্প করতে ভালোবাসেন। তাদের মাঝখানে দেয়ালটা কিসের? দেয়ালটা ছিল ভাষার। লেডিলাল ইংরেজি জানেন না, মোহনলাল হিন্দুস্তানি ভাষায় কথা বলবেন না, তো অটোমেটিক্যালি দুজনের মধ্যে আলাপচারিতাটা খুব ভালো হবে না। ল্যাঙ্গুয়েজের একটা গ্যাপ থাকলে পরে আমরা কখনোই গল্প করে উঠতে পারি না। সেই ঘটনাই ঘটেছিল, যদিও দুজনেই গল্প করতে ভালোবাসতেন। অ্যান্ড লাইক এ কালচার্ড ইংলিশম্যান, আর একজন ইংরেজ সঠিক সংস্কৃতিবান ইংরেজের মতন, হি কুড টক অন অলমোস্ট এনি সাবজেক্ট, বুকস, পলিটিক্স অ্যান্ড পিপল। তিনি পৃথিবীর যে কোনো বিষয়ের উপরে কথা বলতে পারতেন, সেটা বই হোক, চাই পলিটিক্স, রাজনীতি হোক, চাই মানুষ হোক। মানে এমন কোনো বিষয় ছিল না যেটার উপরে মোহনলাল কথা বলতে পারতেন না। মানে খুশবন্ত সিং বলছেন যে তিনি আনকালচার ছিলেন না, তিনি একেবারে জঘন্য ধরনের লোক তা ছিলেন না, বরঞ্চ তিনি অনেক কালচার্ড ব্যক্তি ছিলেন, তিনি অনেক শিক্ষিত ব্যক্তি ছিলেন, যার কাছে জ্ঞান কিন্তু কম ছিল না। তিনি বই সম্পর্কে কথা বলা শুরু করো তো বই সম্পর্কে তার জ্ঞান অসীম, পলিটিক্স, রাজনীতি সম্পর্কে কথা বলো তাতেও তার জ্ঞান অসীম, মানুষের সম্পর্কে কথা বলো তাতেও তার জ্ঞান অসীম। এবং যে কারণে তিনি যে কোনো ইংরেজের সাথে এই বিষয়গুলোর যে কোনোটার উপরেই স্বাচ্ছন্দ্যে গল্প করতে পারতেন, কারণ তিনি গল্প করতে ভালোবাসতেন। How frequently had he heard English people say that he spoke like an Englishman? এবং এই কারণের জন্য প্রায় অনেক ক্ষেত্রেই, প্রায়শই, ফ্রিকুয়েন্টলি মানে প্রায়শই ইংরেজদের কাছ থেকে তিনি শুনেছেন যে আপনার তো মশাই উচ্চারণগুলো একেবারে ইংরেজদের মতো, আপনি তো একদম ইংরেজদের মতন কথা বলেন, আপনাকে তো দেখে মনেই হয় না বা শুনে মনেই হয় না যে আপনি একজন ইন্ডিয়ান এরকম উচ্চারণ করে কথা বলতে পারে, এটা অবাস্তব, মানে আমি ভাবতেও পারি না। এই জাতীয় কথা তিনি অনেকবার প্রায়শই ইংরেজদের কাছ থেকে শুনে এসেছেন, অন্য কোনো ভাষার মানুষের কাছ থেকে না, স্বয়ং ইংরেজদের কাছ থেকে শুনে এসেছেন। তো যাই হোক, এতে গেল স্যার মোহনলালের কিছু চারিত্রিক বৈশিষ্ট্য, কিছু গুণ, যে গুণের কথা খুশবন্ত সিং তুলে ধরার মধ্যে দিয়ে বলছেন যে মোহনলাল শুধুমাত্র যে একটা ভিলেনাস ক্যারেক্টার বা একটা নেগেটিভ ক্যারেক্টার এই গল্পের মধ্যে, তা নয়, তার মধ্যেও কিছু ভালো গুণ, কিছু বিশেষ বৈশিষ্ট্য যেটা ছাড়া মানুষ জীবনে উন্নতি করতে পারে না, এরকম কিছু বৈশিষ্ট্য নিশ্চয়ই আছে, এবং তারই উদাহরণ তিনি আমাদের কাছে এই প্যারাগ্রাফের মধ্যে দিয়ে তুলে ধরলেন। তো চলে যাচ্ছি সেই সময়টাতে যখন আবার ট্রেন এসে পৌঁছায়। স্যার মোহন ওয়ান্ডার্ড ইফ হি উড বি ট্রাভেলিং অ্যালোন। তো যখন ট্রেনের আওয়াজ পেয়েছেন, বিয়ারকে বলে দিয়েছেন আমার লাগেজগুলো তুলে দাও, এবার স্যার মোহনলাল সিপ করতে করতে স্কচটাতে চিন্তা করছেন, আমাকে কি একাই যাত্রা করতে হবে নাকি? কিন্তু গল্প করতে ভালোবাসি, কল্পনা করতে পারলে তো যাত্রাটা ভালো লাগবে না, কিন্তু আমার ফার্স্ট ক্লাস কম্পার্টমেন্টে আমাকে কি একাই যাত্রা করতে হবে? কারণ ফার্স্ট ক্লাসে আর এই ভারতীয়রা মানুষ কোথার থেকে উঠবে, ভারতবর্ষে মানুষ খাওয়ার টাকা নেই, তো ফার্স্ট ক্লাসে যাত্রা কোথার থেকে করবে? ইট ওয়াজ আ কন্টেন্টমেন্ট। আর সঙ্গে সঙ্গে তার মাথায় আসলো, না
আমি যে জায়গা থেকে ট্রেনে উঠছি সেটা তো একটা ক্যান্টনমেন্ট, যেখানে আর্মি সোলজার্সরা বেস করে থাকেন, সেটাই তো ক্যান্টনমেন্ট। অ্যান্ড সাম ইংলিশ অফিসার্স মাইট বি অন দ্য ট্রেন। আর যেহেতু এটা ক্যান্টনমেন্ট, তাহলে হতেই পারে কোনো ইংরেজ অফিসার এই ট্রেনের মধ্যে উঠতে যাচ্ছে, ফার্স্ট ক্লাসে যাত্রা করবেন। ইংরেজ অফিসার হওয়া মানে তিনি ফার্স্ট ক্লাস ছাড়া যাত্রা করবেন না। হিজ হার্ট ওয়ার্মড অ্যাট দ্য প্রসপেক্ট অফ অ্যান ইমপ্রেসিভ কনভারসেশন। আর এই কথাটা মাথায় আসার সাথে সাথেই তার হৃদয়টা যেন উষ্ণর থেকে উষ্ণতর হয়ে উঠল। তিনি আনন্দে আটখানা হয়ে উঠলেন যে না, আশা করছি এই ক্যান্টনমেন্টে আমার সাথে ওই ফার্স্ট ক্লাসে যাত্রা করার জন্য একজন না একজন ইংরেজকে আমি ঠিক পাবো, আর তার সাথে আমি জমিয়ে কী করতে পারবো, গল্প করতে পারবো। ইমপ্রেসিভ, মজাদার, খুব ইমপ্রেস করার মতন, খুব ভালো রসালো কনভারসেশন, আলাপচারিতার মধ্যে আমরা কী হতে পারবো, নিযুক্ত হতে পারবো। হি নেভার শোড এনি সাইন অফ ইগারনেস টু টক টু দ্য ইংলিশ। এবার একজন ভারতীয় জেনারেলি একজন ইংরেজকে, বিদেশি ফর্সা চামড়ার কোনো ব্যক্তিকে যখনই আমরা আমাদের নিজেদের এলাকায় দেখি, আমরা সরাসরি গিয়ে কথা বলতে ভয় পাই, ইংরেজি জানি না বলে। জানি না ওই ব্যক্তি ইংরেজিতে কথা বলবেন না ফ্রেঞ্চে কথা বলবেন নাকি ইটালিয়ানে কথা বলবেন, তা সত্ত্বেও দেখেই মনে হয় উনি ইংলিশে কথা বলবেন, আমি তো বলতে পারি না, লজ্জার ব্যাপার, যে কথা বলে বলবো। কিন্তু কথা বলতে না গেলেও মনের মধ্যে একটা উৎসুকতা থাকে, একটা আর্জ থাকে, একটা তাগিদ থাকে, যদি একবার যাই কথা বলা যেত। আর একবার যদি কথা বলতে পারি তাহলে বন্ধু বান্ধবের যে ঠেকটা আছে সেখানে গিয়ে বেশ দাম বেড়ে যাবে আমার। কী কথা বললি, কী বললো, কোথাকার লোক, কবে এসছে, কদিন থাকবে, কি করতে এসছে, আমাদের এখানে আসবে কি না, ইত্যাদি ইত্যাদি নানান রকমের প্রশ্নের উত্তর দিতে হয় তখন। তো এরকম জাতীয় একটা ইগারনেস আমাদের মধ্যে লক্ষ্য করা যায় ভারতীয়দের মধ্যে, কিন্তু স্যার মোহনলালের মধ্যে এরকম কোনো ইগারনেস লক্ষ্য করা যেত না। নো সাইন অফ ইগারনেস টু টক টু দ্য ইংলিশ অ্যাজ মোস্ট ইন্ডিয়ানস ডিড, যেটা নাকি আমাদের এখনই হয়, সেই যুগে তো আরও বেশি হতো। কারণ ইংরেজরা তথাকথিত সেই তদানীন্তন সমাজে হায়ার ক্লাসের ব্যক্তি, সে হায়ার ক্লাসের লোকের সাথে কথা বলতে কে চাবে না। নর হি ওয়াজ লাউড, তিনি জোরেও কথা বলতেন না বা খুব অ্যাগ্রেসিভলি কথা বলতেন না, অ্যাগ্রেসিভ অ্যান্ড ওপিনিয়নেটেড লাইক দ্যাট। ভারতীয়রা যেরকম খুব চেঁচিয়ে চেঁচিয়ে কথা বলে, আমি যখন পড়াই, আমি পড়ানোর সময় খুব চেঁচিয়ে কথা বলি। আমার ছাত্রছাত্রীরা অনেক সময় যারা ফার্স্ট বেঞ্চের দিকে বসে, আমি জানি আমাদের চেহারাগুলো দেখলে বোঝা যায় যে ওদের কানের মধ্যে পর্দা ফেটে যাচ্ছে, বিরক্তিকর সিচুয়েশন ক্রিয়েট হচ্ছে, কিন্তু উপায় নেই। আমি তো ইন্ডিয়ান, একজন জেনারেল সাধারণ ইন্ডিয়ান, পড়াতে গেলে পরে আমার গলার ভয়েস বেড়ে যায় অটোমেটিক্যালি। 4-5টা ইন্ডিয়ানের মতনই সমস্ত ইন্ডিয়ানরাই জোরে কথা বলেন, অ্যাগ্রেসিভ, খুব অ্যাগ্রেসিভলি কথা বলেন, খুব উত্তেজিত হয়ে কথা বলেন, অ্যান্ড ওপিনিয়নেটেড। আরেকটা যে বিশেষ বৈশিষ্ট্য আছে সেটা হচ্ছে প্রত্যেক ভারতীয়ই, অধিকাংশ ভারতীয়ই কোনো একটা বিশেষ ওপিনিয়নের প্রতি, কোনো একটা বিশেষ ধারণার প্রতি তারা আকৃষ্ট থাকে। অর্থাৎ তারা ওই ধারণা ছাড়া অন্য কোনো ধারণার দিকে কী হয় না, নড়াচড়া করে না। আমি এটা না, আমি পরিষ্কার আমার কথাটা বললাম যে আমি লাউড, আই এম অ্যাগ্রেসিভ বাট নট ওপিনিয়নেটেড। আমি অনেক ওপিনিয়ন শুনতে রাজি। তো সেই কারণেই তোমাদেরকে জানাচ্ছি, আমার পড়ার পদ্ধতিতে যদি কোনো একটা মানেকে অন্যরকমভাবে বিচার করে থাকো, তাহলে মোস্ট ওয়েলকাম, তুমি তোমাদের মানেটা ব্যাখ্যা করো। হয়তো পরবর্তী কোনো ভিডিওতে তোমার মানেটাকেই, তোমার হয়েই কথাটাকে সবার কাছে পৌঁছানোর চেষ্টা করো। তো হি ওয়াজ নট ওপিনিয়নেটেড, তাহলে তিনি লাউডও ছিলেন না, অ্যাগ্রেসিভ ছিলেন না, এবং ওপিনিয়নেটেডও ছিলেন না, লাইক দ্যাট। হি ওয়েন্ট অ্যাবাউট হিজ বিজনেস উইথ অ্যান এক্সপ্রেশনলেস ম্যাটার অফ ফ্যাক্টনেস। বরঞ্চ তিনি কথা বলতে যেতেন ঠিকই, কিন্তু কথা বলার সময় যখন কথা বলতেন তখন তার চেহারার মধ্যে কোনো এক্সপ্রেশনশীল থাকতো না, কোনো বাহ্যিক এক্সপ্রেশন, অনুভূতির বহিঃপ্রকাশ সেটা দেখতে পাওয়া যেত না। বরং সেটা ফ্যাক্টনেস থাকতো, শুধু কথা বলতে এসেছি তো কথা বলতে এসেছি, ফিনিশড। কোনো এক্সপ্রেশনস তার চেহারার মধ্যে পাওয়া যেত না। হি উড রিটায়ার টু হিজ কর্নার বাই দ্য উইন্ডো অ্যান্ড গেট আউট আ কপি অফ দ্য টাইমস। বড় সেই সময়, এই সমস্ত ট্রেন যাত্রা করার সময় যখন তিনি গল্প করতে চাইতেন, তখন তিনি জেনারেলি তার সিটের কর্নারে গিয়ে, উইন্ডোর ধারে গিয়ে, তিনি তার টাইমস ম্যাগাজিনের একটা পেপার নিয়ে তিনি একটা কর্নারে গিয়ে বসে থাকতেন। তো তিনি একটা কর্নারে যেতেন, কর্নারে গিয়ে তিনি তার উইন্ডোর সাইডে বসে টাইমস ম্যাগাজিনটা খুঁজে বের করতেন এবং সেটাকে পড়তে থাকতেন। তিনি কোনো গল্পগুজব, কথাবার্তা আগ বাড়িয়ে করার চেষ্টাও করতেন না। হি উড ফোল্ড ইট ইন আ ওয়ে, তিনি এমনভাবে ওটাকে ফোল্ড করতেন, এই বইটাকে, টাইমস ম্যাগাজিনটাকে এমনভাবে ফোল্ড করতেন
in which the name of the paper was visible to others while he did the crossword puzzle. তিনি ওই বইটাকে ভাঁজ করতেন, ফোল্ড করে নিয়ে ক্রসওয়ার্ড পাজলগুলো করতে শুরু করতেন। এমনভাবে তিনি ভাঁজ করতেন যাতে ওই বইটার যে হেডিং দ্য টাইমস এটা সবার চোখের সামনে উপস্থিত হতো। অর্থাৎ এই যে প্যারাগ্রাফটা, এই যে অংশটা, এই যে আলোচনাটা, সেটার মধ্যে লেখক আমাদের সামনে বর্ণনা করছেন তিনি যে ব্যাখ্যা করার সময় বা আলোচনা করার সময় কখনোই ইংরেজদের সাথে কথা বলার কোনো তাগিদ দেখাতেন না। সেই তাগিদ না দেখানোটার পরিপ্রেক্ষিতে তিনি কিভাবে তাহলে কথাটা বলতেন, আলোচনাটা করতেন কিভাবে, এবার সেই কথা বলাটা শুরু করার পদ্ধতিগুলোর সম্পর্কে লেখক আমাদের সামনে তুলে ধরছেন। সেই পদ্ধতিগুলোর পরপর স্টেপ বাই স্টেপ তার কাজগুলো। তাহলে প্রথম স্টেপটা কি, তার কাজের ফার্স্ট স্টেপটা হচ্ছে তিনি তার সিটের একটা কর্নারে গিয়ে বসতেন, ট্রেনের মধ্যে উঠে একটা কর্নারে গিয়ে বসতেন এবং সেখানে বসে তিনি তার টাইমস ম্যাগাজিনটাকে বের করতেন। যে ম্যাগাজিনটাকে বের করে নিয়ে তিনি এমনভাবে ভাঁজ করে তার ক্রসওয়ার্ড পাজল করতেন যাতে দেখে মনে হয়, বা ভাঁজ করার ভঙ্গিমাটা এমন ছিল যেটাকে ভাঁজ করার সাথে সাথে পেছন দিক দিয়ে ওই টাইমস কথাটাকে দেখতে পাওয়া যায়। দ্য টাইমস অলওয়েজ অ্যাট্রাক্টেড অ্যাটেনশন। সেই যুগে এই দ্য টাইমস ম্যাগাজিনটা বা ম্যাগাজিনগুলো সাধারণ মানুষের দৃষ্টি আকর্ষণ করত। সেই যুগে টাইমস ম্যাগাজিন তারাই পড়তেন যারা অভিজাত শ্রেণীর ব্যক্তিরা ছিলেন। প্লাস ইংরেজি নিয়ে পড়াশোনা করছি, ইংরেজি বই পড়ছি, মানে আমি ইংরেজি ভাষাটা জানি, একজন ভারতীয় হয়ে ইংরেজি ভাষাকে পড়ছি, ইটস নট আ ম্যাটার অফ জোক, যথেষ্ট কঠিন একটা কাজ। তো সুতরাং সবারই দৃষ্টি আকর্ষিত হবে সেই টাইমস লেখাটার দিকে। সামওয়ান উড লাইক টু বরো ইট ওয়েন হি পুট ইট অ্যাসাইড উইথ আ জেস্টার সিগনিফাইং আই হ্যাভ ফিনিশড উইথ ইট। কেউ না কেউ ঠিক তার কাছ থেকে ওই ম্যাগাজিনটাকে চেয়ে নিত যখনই তিনি ওটাকে বন্ধ করে তার পাশে এমনভাবে রাখতেন, এমন ভাব দেখিয়ে, জেস্চার মানে কি, ভাব দেখিয়ে ওটাকে রাখতেন যে আমার কাজ করা হয়ে গেছে, আমার যেটা করার আমার সেটা করা হয়ে গেছে। সঙ্গে সঙ্গে পাশের থেকে যে ইংরেজ ভদ্রলোক থাকতেন তিনি তাকে জিজ্ঞেস করতেন, আপনি যদি শেষ করে থাকেন আমি একটুখানি কি পড়তে পারি নাকি পারি না। তো স্বাভাবিকভাবে তাদের আলাপচারিতা ইংরেজের মারফতেই কী হচ্ছে, শুরু করছেন। তিনি কিন্তু কথা বলতে যেতেন না। Perhaps someone would recognize his balliol tie, which he always wore while traveling. যদি কোনোদিনও টাইমস ম্যাগাজিন কেউ না চাইতো, এমনও হতো যে টাইমস ম্যাগাজিন তার কেউ চাইলো না, তাহলে পরে সেই ব্যক্তিদের মধ্যে কেউ না কেউ হয়তো তার গলাতে যে ব্যালিয়াল টাইটা লাগানো ছিল বা থাকতো, যেটা সবসময় তিনি ট্রাভেল করার সময় পরে বেরোতেন, সেই ব্যালিয়াল ট্রাইটাকে কেউ না কেউ নোটিস করতো। ব্যালিয়াল টাই অর্থাৎ ব্যালিয়াল টাই হচ্ছে অক্সফোর্ড ইউনিভার্সিটির আন্ডারে ব্যালিয়াল কলেজের যে টাইটা, সেই টাইটাকে বলা হচ্ছে ব্যালিয়াল টাই। তো তিনি এরকমভাবে সেই ব্যালিয়াল টাই রেকগনাইজ করার সাথে সাথে ওই ইংরেজ তার সাথে কী করা শুরু করবেন, গল্প করা শুরু করবেন, কোথায় পড়েছেন, এটা কোথা থেকে পেলেন, ইত্যাদি ইত্যাদি। তো স্বাভাবিকভাবে তাকে গল্পটা করা শুরু করতে হলো না। দ্যাট উড ওপেন আ ভিস্টা লিডিং টু দ্য ফেয়ারি ল্যান্ড অফ অক্সফোর্ড কলেজেস। আর এই ব্যালিয়াল টাই যেই কেউ দেখবে সঙ্গে সঙ্গে একটা বিস্তীর্ণ এলাকা খুলে যাবে তার সামনে, যে এলাকা নিয়ে তিনি গল্প করতে পারেন, এবং সেই এলাকার মূল আলোচ্য বিষয় হবে অক্সফোর্ডের কলেজগুলো, অক্সফোর্ড ইউনিভার্সিটিকে নিয়ে, অ্যান্ড দেয়ারফর ইংল্যান্ডকে নিয়ে। মাস্টার্স তার মাস্টার করার শিক্ষক শিক্ষিকাদের নিয়ে, ডনস সেই সময়কার ডনদেরকে নিয়ে, কলেজের যারা বসরা ছিলেন, টিউটার্স শিক্ষক শিক্ষিকাদের নিয়ে, বোট রেসেস নৌকার যে রেসগুলো করা হতো, নৌকা বিহার করা হতো, সেই নৌকার রেসগুলোকে নিয়ে, রাগবি ম্যাচেসগুলোকে নিয়ে, মানে যে খেলাগুলোকে, যে এন্টারটেইনিং এপিসোডগুলো তার জীবনে ঘটে গেছে, সেই এপিসোডগুলোকে নিয়ে তিনি কী করতে শুরু করতেন, গল্প করতে শুরু করতেন। ইফ বোথ, ধরো এরকম কোনো একজন প্যাসেঞ্জারকে পাওয়া গেল যে না টাইমসটাকে খেয়াল করলো, না তার ব্যালিয়াল টাইকে দেখলো, ইফ বোথ দ্য টাইমস অ্যান্ড দ্য টাই ফেইল্ড, যদি দুটোই ব্যর্থ হয়ে গিয়ে থাকে, স্যার মোহন তখন কি করতেন, তিনি একটা হাঁক ছাড়তেন। কি বলে হাঁক ছাড়তেন? কই হ্যাঁ, কেউ আছেন? ইজ বিয়ারার টু গেট দ্য স্কচ আউট। তিনি হাঁক ছেড়ে কেউ আছো নাকি জিজ্ঞেস করে যখনই তার সামনে কোনো একজন বেয়ারা সামনে এসে উপস্থিত হতো, সঙ্গে সঙ্গে তিনি তাকে অর্ডার দিতেন, স্কচটাকে নিয়ে এসো। হুইস্কি নেভার ফেইল্ড উইথ ইংলিশম্যান। হ্যাঁ, আর হুইস্কি এমন একটা জিনিস যেটা কোনো ইংরেজের ক্ষেত্রে কোনোদিনও ফেইল করেনি। কেন? তার কারণ
ইংল্যান্ড শীতপ্রধান দেশ, সেখানকার অধিকাংশ মানুষ এই হুইস্কি জাতীয় যে মদ সেটাকে পান করেন শরীরকে উষ্ণ রাখার জন্য, যাতে তারা সুস্থ থাকতে পারে। তো স্বাভাবিকভাবে অধিকাংশ ইংরেজি এই হুইস্কি পান করতেন, আর যখনই তারা হুইস্কি বা স্কচের কথা শুনতেন তখনই তারা আগ বাড়িয়ে কথা বলার চেষ্টা করতেন শুধুমাত্র এক ঢোক হুইস্কি পান করার জন্য বা একটু সিপ নেওয়ার জন্য, আমেজ নেওয়ার জন্য। তো হুইস্কি নেভার ফেল্ড উইথ ইংলিশম্যান, ইংলিশ মেনদের সাথে হুইস্কি কখনোই ব্যর্থ হয়নি। দেন ফলোড স্যার মোহনস হ্যান্ডসাম গোল্ড সিগারেট কেস ফিল্ড উইথ ইংলিশ সিগারেটস। আর হুইস্কি যেই না ওই লোকটা চেয়ে পাঠালো বা চাইলেও ইংরেজ লোকটা, সঙ্গে সঙ্গে এবার পকেট থেকে স্যার মোহনলাল বের করতেন তার গোল্ড সিগারেট কেসের, সোনা দিয়ে তৈরি সিগারেট কেসের মধ্যে রাখা ইংলিশ সিগারেটগুলোকে, মানে যে সিগারেটগুলোকে ইন্ডিয়ায় পাওয়া যায় না, যেটাকে ইংল্যান্ডে পাওয়া যায়, সেই সিগারেটগুলোর মধ্যে থেকে একটাকে বের করতেন। হাউ অন আর্থ ডিড হি গেট দ্যাম? আর সঙ্গে সঙ্গে সেটাকে দেখা মাত্রই ইংরেজটা যে তার সামনে বসে আছে, হুইস্কি চেয়ে নিয়েছে, তার মাথায় ঘুরতেছিল তিনি এই পৃথিবীর মধ্যে এই প্রান্তে কীভাবে এই সিগারেটগুলো পেলেন, এটা তো এখানে পাওয়া যায় না। শিওর ইট ইন মাইন্ড। তবে সঙ্গে সঙ্গে ইংলিশ সিগারেটস ইন ইন্ডিয়া, ইংল্যান্ডের সিগারেট ভারতবর্ষে, এই পৃথিবীর এই প্রান্তে কীভাবে এই ব্যক্তি ওই জিনিসগুলো পেলেন, তিনি এই কথাগুলো তার মুখ দিয়ে না বেরিয়ে থাকতে পারে না। সঙ্গে সঙ্গে তিনি আবার ক্ষমা প্রার্থনা করতে শুরু করতেন। কেন? কারণ তিনি জানেন না সামনে থাকা লোকটা অর্থাৎ স্যার মোহনলাল কোন পর্যায়ের ব্যক্তি, তার বাড়িটা তিনি কোথায় আছে, ইংল্যান্ডেও তার বাড়ি আছে নাকি তার ভারতবর্ষেই তার বাড়ি। তো অপরিচিত একটা লোককে তার ক্ষমতার সম্পর্কে নিয়ে সন্দিহান হওয়াটা এটা খুব লজ্জাজনক একটা বিষয়। এবং ইংরেজটা ওই একই পরিস্থিতির মধ্যে পড়েছে, যেন তিনি সন্দেহ করছেন যে মোহনলালের কাছে এই সিগারেট থাকতে পারে না, কিন্তু তার কাছে তো আছে। যে কারণে সঙ্গে সঙ্গে তিনি ক্ষমা প্রার্থনা করে বলে উঠতেন, শিওর ইট ইন মাইন্ড, আশা করি আপনি কিছু মনে করেননি, আমার মুখ দিয়ে বেরিয়ে গেল, এই প্রান্তে এরকম জিনিসগুলো তো দেখা যায় না। অ্যান্ড স্যার মোহনস আন্ডারস্ট্যান্ডিং স্মাইল, অফকোর্স ইট ডিড। আর সঙ্গে সঙ্গে স্যার মোহনলাল একটা মুচকি হাসি দিতেন, এটা বোঝার ভান করে যে না আমি কিছু মনে করিনি। মানে ভাবটা এরকমই যে তিনি কথা আগের থেকে বলবেন না, অন্যকে দিয়ে কথা বলাবেন। আর এক্ষেত্রে তো ইংরেজ তার কাছে ক্ষমা প্রার্থনা করছে তার সাথে এই রকম আচরণ করার জন্য, যেটা জেনারেলি ভারতবর্ষে ঘটতে দেখতে পাওয়া যায় না। বাট কুড হি ইউজ দ্য ইংলিশ ম্যান অ্যাজ এ মিডিয়াম টু কমিউন উইথ হিজ ডিয়ার ওল্ড ইংল্যান্ড? তো আমি কিছু মনে করিনি, তবে আপনার সাথে দু চারটে কথা বলা যাবে ইংল্যান্ডকে নিয়ে, আমার প্রিয় ইংল্যান্ডকে নিয়ে। এই বলে তাদের কথোপকথন শুরু হতো। কোন ইংল্যান্ড? Those 5 years of grey bags and gowns, of sports blazers and mixed doubles, of dinners at the Inns of Court and nights at Piccadilly. সেই ইংল্যান্ড, সেই ইংল্যান্ডের সেই দিনগুলোর কথা যে দিনগুলোতে আমি গ্রে ব্যাগ নিয়ে, গাউন পরে, স্পোর্টস ব্লেজার্স পরে, মিক্সড ডাবলস খেলতাম, কলেজে যেতাম, ঘুরতাম ফিরতাম, আর ডিনার্স অ্যাট দ্য ইনস অফ দ্য কোর্ট, কোর্টের ইনগুলোতে, সরাইখানাগুলোতে, হোটেলগুলোতে ইংল্যান্ডের, সেখানে গিয়ে আমরা খাওয়া দাওয়া করতাম, কি আনন্দের দিন ছিল। অ্যান্ড নাইটস অ্যাট পিকাডেলি, এবং নিষিদ্ধ পল্লীতে গিয়ে রাত্রি যাপন করতাম। আহারে, এত শিক্ষিত, এতক্ষণ পর্যন্ত কথাগুলো বলার পরে হঠাৎ করে লেখক আমাদের সামনে তুলে ধরছেন যে এই হায়ার ক্লাস সোসাইটি, যাকে তিনি এত শিক্ষিত করে তুলছেন, মোহনলাল যাদেরকে এত পছন্দ করেন, তারা কোথায় যেতেন? পিকাডেলি যেতেন, নিষিদ্ধ পল্লীগুলোতে যেতেন। অর্থাৎ তাদের কাজকর্মের মধ্যে সমস্তটাই যে ভালো তাও নয়, তাদের কাজের মধ্যেও কিছু খারাপ সাইডও আছে, কিছু নেগেটিভ সাইড আছে, যে সাইডগুলোর কথা মোহনলাল তার নিজের মুখ দিয়ে কী করছেন? প্রকাশ করছেন। 5 years of a crowded glorious life, 5 years of a crowded glorious life, হ্যাঁ, জীবনের 5টা বছর যেটা ছিল ভিড়ময় এবং উজ্জ্বল, অসাধারণ উজ্জ্বল জীবন, worth far more than the 45 in India with his dirty, vulgar countrymen, with sordid details of the road to success, of nocturnal visits to the upper story, and obese old Lakshmi smelling of sweat and raw onions. হ্যাঁ, এই 5টা বছর তার জীবনে, তার কাছে এই ভারতবর্ষে থাকা 40টা বছরের চাইতেও, 45টা বছরের চাইতেও অনেক বেশি সুন্দর। কারণ এই ভারতবর্ষে যে 45টা বছর তিনি কাটিয়েছেন, সেই ভারতবর্ষে যে কাটানোর সময়টা তিনি কাটিয়েছেন নোংরা, ভালগার, মানে নোংরা মানসিকতাযুক্ত দেশবাসীর সাথে, নোংরা দেশবাসীর সাথে। দ্য সর্ডিড ডিটেলস অফ দ্য রোড টু সাকসেস, এখানকার যে সামাজিক ব্যবস্থা, সেই সামাজিক ব্যবস্থায় উন্নতি করার পথে খুব খারাপ অবস্থা, সর্ডিড, খুবই দুর্দশাগ্রস্ত পরিস্থিতিতে এখানকার সেই রাস্তাগুলো রয়েছে যে রাস্তার মধ্যে দিয়ে চললে পরে উন্নতি করা সম্ভব। মানে এই দেশে উন্নতি করা কোনোদিনও সম্ভব না।
অফ নকটার্নাল ভিজিটস টু দ্য আপার স্টোরি, আমার নিজের বাড়ির দোতলাতে সেই রাত্রিবেলার ভিজিটগুলো 45টা বছর ধরে করে এসেছি, সেটার তুলনায়ও অনেক বেশি গ্লোরিয়াস। অ্যান্ড ওবিজ লক্ষ্মী, আর ওই সেই মোটা ফুলে থাকা ওল্ড বয়স্ক লক্ষ্মী ভারতবর্ষের, স্মেলিং অফ সোয়েট, যার গা দিয়ে সারাদিন ঘামের গন্ধ এবং অনিয়ন্সের গন্ধ, কাঁচা পেঁয়াজের গন্ধ। অর্থাৎ লেখক এই 5টা বছরের কাছে, লেখক না, মোহনলাল তার জীবনের 45টা বছর যেটা তিনি ভারতবর্ষে কাটিয়েছেন, সেই ভারতবর্ষের 45টা বছরের তুলনায় ওই 5টা বছর ইংল্যান্ডে জীবনটাকে অনেক বেশি গুরুত্ব দেন। এবং তার কারণ হিসেবে তিনি দেখিয়েছেন ভারতবর্ষে নোংরা মানসিকতাযুক্ত, মোটা, সোয়েট, ঘামের গন্ধ, পেঁয়াজের গন্ধ যুক্ত সর্টেড ডিটেলস অফ রোড টু সাকসেস, এই পরিস্থিতিগুলোর তুলনায় ওই 5টা বছর অনেক বেশি সুন্দর ছিল, কারণ সেটা ছিল অনেক জাঁকজমকপূর্ণ। কিন্তু তিনি ভুলে যাচ্ছেন তিনি যে দেশের বাসী, সেই দেশের প্রতিটা মানুষের নোংরা না হয়ে উপায় নেই, কারণ তাদের মাঠে ঘাটে কাজ করতে হয়। সেই দেশবাসীর কাছে অর্থ জোগাড় করাটা, অর্থর ইনকাম করাটাকে এতটা কঠিন পরিস্থিতির মধ্যে ফেলে দেওয়া হয়েছিল যে পরিস্থিতির কারণে তাদের ভালগার না হয়ে উপায় ছিল না। তাদের রাস্তাগুলো সর্টেড ছিল ঠিকই, উন্নতি করার ক্ষেত্রে উন্নতি করা কঠিন ছিল, কিন্তু কে করেছিল? ইংরেজরাই করেছিল, বাধ্য করেছিল ইংরেজরা এই দেশে এসে তাদের রাজত্বের মাধ্যমে এই দেশের রাস্তাগুলোকে আরও নোংরা করে তুলতে, আরও কঠিন করে তুলতে, উন্নতি করার রাস্তাগুলো। আর ওল্ড ফ্যাট লক্ষ্মী, যে তার কথা বলতে হয়, তার গা দিয়ে ঘামের গন্ধ তার বাড়িটাই পরিষ্কার করার জন্য, তার গা দিয়ে পেঁয়াজের গন্ধ তার জন্য ভালো মন্দ রান্না করার জন্য। কিন্তু এই জিনিসগুলোকে মোহনলাল দেখতে পান না, তিনি শুধুমাত্র ওই বাহ্যিক অ্যাপিয়ারেন্সটাকেই দেখতে পান, যে অ্যাপিয়ারেন্সটা ওই ইংল্যান্ডের 5টা বছরের অনেক বেশি সুন্দর, অনেক বেশি গ্লোরিয়াস ছিল। এবং তিনি সেই 5টা বছরকেই তার জীবনের অনেক বেশি গুরুত্বপূর্ণ বলেই ব্যাখ্যা করছেন এই 45টা বছরের চাইতে। তাহলে ইনডাইরেক্টলি লেখক আমাদের কাছে মোহনলালের বয়সটাকেও কী করে দিচ্ছেন, তুলে ধরছেন, যেখানে তিনি বলছেন 45 বছর ইন্ডিয়ায়, 5 বছর ইংল্যান্ডে, অর্থাৎ তার টোটাল বয়স 50 বছর। Sir Mohan's thoughts were disturbed by the bearer announcing the installation of the Sahib's luggage in the first class coupe next to the engine. এতক্ষণ ধরে যে আলোচনাটা হলো, সেই আলোচনার মধ্যে আমরা দেখলাম মোহনলাল কীভাবে ইংরেজদের সাথে কথা বলা শুরু করতেন এবং তিনি ইংল্যান্ড সম্পর্কে কি মনে করতেন, ভারতবর্ষ সম্পর্কে কি ভাবতেন, কাকে বেশি গুরুত্ব দিতেন। কিন্তু এই সম্পূর্ণটাই তার মনের মধ্যে এসেছিল, তিনি কাউকে কিছু বলেননি, তার মনের মধ্যে এসেছিল যখন তিনি ফার্স্ট ক্লাস ওয়েটিং রুমের মধ্যেই বসে আছেন। তিনি এখনও পর্যন্ত ট্রেন কম্পার্টমেন্টে ওঠেননি। তো পরীক্ষায় আসে যখন ট্রেন কম্পার্টমেন্টে উঠলেন তখন তার মাথায় কী চলছিল। অনেকে আমরা এই অংশটাকে উত্তরে লিখি, উত্তরটা কিন্তু ভুল হয়ে যায়, কারণ ট্রেন কম্পার্টমেন্টে, ফার্স্ট ক্লাস কম্পার্টমেন্টে বসে তিনি কিন্তু এই কথাগুলো চিন্তা করেননি। তিনি এখন পর্যন্ত ফার্স্ট ক্লাস কম্পার্টমেন্টের জন্য যাত্রাই শুরু করেননি। তিনি বসে আছেন কোথায়? ফার্স্ট ক্লাস ওয়েটিং রুমে, সেখানে বসে তিনি এই কথাগুলোকে চিন্তা করেছেন। যাই হোক, স্যার মোহনস থটস ওয়ার ডিস্টার্বড বাই দ্য বিয়ারার অ্যানাউন্সিং দ্য ইনস্টলেশন অফ দ্য সাহিবস লাগেজ ইন দ্য ফার্স্ট ক্লাস কুপ নেক্সট টু দ্য ইঞ্জিন। স্যার মোহনলালের এই চিন্তাগুলো থেমে গেল যখন বিয়ারে এসে তাকে জানালো যে স্যার, আমি আপনার লাগেজগুলোকে ফার্স্ট ক্লাস কূপের মধ্যে উঠিয়ে দিয়েছি, যেটা নাকি একেবারে ইঞ্জিনের পরের কূপটাই। স্যার মোহন কথাটা শুনেই ওয়াকস টু হিজ কূপ উইথ স্টাডিড গেট, তিনি খুব গাম্ভীর্যপূর্ণভাবে, খুব গম্ভীরভাবে, স্টাডিড, শিক্ষিত ভাব নিয়ে তিনি কী করলেন, তার কূপ পর্যন্ত, তার ট্রেনের কম্পার্টমেন্ট পর্যন্ত তিনি হাঁটতে শুরু করলেন। হি ওয়াজ ডিসমেড, কিন্তু কূপে গিয়ে পৌঁছেই তার মন খারাপ হয়ে গেল। ডিসমে মানে কি? হতাশ হয়ে গেলেন, মন খারাপ হয়ে গেল। দ্য কম্পার্টমেন্ট ওয়াজ এমটি, তার যে কম্পার্টমেন্টটা ছিল সেটা একেবারেই খালি ছিল। উইথ আ সাই হি স্যাট ডাউন ইন আ কর্নার অ্যান্ড ওপেন দ্য কপি অফ দ্য টাইমস হি হ্যাড রেড সেভারাল টাইমস বিফোর। আর যে কারণে কম্পার্টমেন্ট খালি থাকায় তার গল্প করার কোনো সঙ্গী নেই, সাথী নেই। এতক্ষণ ধরে যা চিন্তাভাবনা করেছি, যে পদ্ধতিগুলো আমি ব্যবহার করে থাকি, সেই পদ্ধতি কোনোটাই আমার কাজে আসবে না। তো স্বাভাবিকভাবে হতাশ হয়ে তিনি তার নিজের সিটে জানলার ধারে বসে তার টাইমস ম্যাগাজিনটাকে বের করলেন, যে টাইমস ম্যাগাজিনটাকে তিনি অনেকবার বহুবার পড়ে ফেলেছেন। এই না যে তার টাইমস ম্যাগাজিন পড়তে ভালো লাগে, তাহলে পরে তো তিনি প্রত্যেকবার নতুন নতুন এডিশন পড়তেন। কিন্তু এখানে বলছে যে সেভারাল টাইমস বিফোর তিনি আগে যেটা পড়েছেন সেটাকেই পড়ছেন। মানে কি? তিনি টাইমস ম্যাগাজিনটাকে সাথে রাখতেন শুধুমাত্র ইংরেজদের সাথে কথা বলার জন্য। ইন্টেনশনালি তিনি টাইমস ম্যাগাজিন পড়ার তাগিদ মনের মধ্যে পোষণ করতেন না। তাহলে এই সমস্ত কিছুই টাইমস ম্যাগাজিনের থেকে শুরু করে তার সমস্ত প্রক্রিয়ায় ইংরেজদের ছলনা দেওয়ার জন্য। তার মানে তিনি তার নিজের ব্যক্তিটাকে
তার নিজের ভেতরেই কী করে রেখেছেন, লুকিয়ে রেখেছেন। তিনি অভিনয় করছেন যা কিছু কাজ করে যাচ্ছেন, সেটা বলা যায়। দেখা যায় স্যার মোহন লুকড আউট অফ দ্য উইন্ডো ডাউন দ্য ক্রাউডেড প্ল্যাটফর্ম। সেখানে বসে টাইমস ম্যাগাজিন পড়তে পড়তে জানলা দিয়ে বাইরের ওই দৃশ্যটাকে তিনি দেখছেন, যেটা ভিড়ময় দৃশ্য ওই প্ল্যাটফর্মের মধ্যে। হিজ ফেস লিট আপ অ্যাজ হি স টু ইংলিশ সোলজার্স ট্রজিং অ্যালং। বাইরে দিয়ে তাকিয়ে দেখতে দেখতেই হঠাৎ করে তার চেহারাটা কেমন যেন জ্বলে উঠল, চকচকে হয়ে গেল। কেন? কারণ তিনি জানলা দিয়ে এতগুলো ভারতীয়দের মধ্যেই দুজন ইংরেজ সোলজারকে দেখতে পেয়েছেন, যারা নাকি টেনে হিঁচড়ে চলছে, মানে ঠিকঠাকভাবে চলতেও পারছে না। লুকিং ইন অল দ্য কম্পার্টমেন্টস ফর রুম। এবং সেভাবে চলতে চলতে তারা প্রত্যেকটা কম্পার্টমেন্টের ভেতরে খোঁজ করছেন যে ভেতরে কোনো জায়গা আছে কিনা। দে হ্যাড দেয়ার হ্যাভারস্যাক্স স্লাং বিহাইন্ড দেয়ার ব্যাগস অ্যান্ড ওয়াকড আনস্টেডিলি। তারা তাদের পিঠে দেখা যাচ্ছে তাদের হ্যাভারস্যাক হচ্ছে বড় বড় ব্যাগ, যেটাকে বস্তার মতন দেখায়, তার ভিতরে প্রচুর জিনিসপত্র আটানো যায়, অনেকগুলো পকেট থাকে। জেনারেলি ট্রাভেল করার সময় মানুষেরা যাত্রা করে বা সোলজাররা এটাকে নিয়ে যাত্রা করে, অনেক জিনিস তার ভিতরে টানা যায় যেহেতু। এবং তাদের পিঠের মধ্যে সেই হ্যাভারস্যাকগুলোকে দেখতে পাওয়া যাচ্ছে, এবং তারা সবাই দুজনেই আনস্টেডিলি হাঁটছেন, মানে বোঝা যাচ্ছে তারা সুস্থ নেই। স্যার মোহন ডিসাইডেড টু ওয়েলকাম দেম। ঠিক তাদেরকে দেখা মাত্রই মানসিকভাবে স্থির করে ফেললেন যে আমি এদেরকে স্বাগত জানাবো, মানে আমি এদেরকে ভেতরে ডেকে নেব। ইভেন দো দে ওয়ার এন্টাইটেল টু ট্রাভেল অনলি সেকেন্ড ক্লাস। যদিও তিনি জানতেন যে এই সোলজাররা সেকেন্ড ক্লাসে যাত্রা করতে পারে, ফার্স্ট ক্লাসে না। মানে সোলজারদের একটা বিশেষ সুবিধা দেওয়া হয় আমাদের দেশে, সেই যুগেও ছিল, আজকেও আছে। তাদেরকে সুযোগ দেওয়া হয় যে ট্রেনে তারা বিনা টিকিটে হয়তো যাত্রা করতে পারবে বা কম খরচায় যাত্রা করতে পারবে, এবং তাদের বিনা টিকিটে যদি যাত্রা করতে হয় তাহলে পরে তারা সেকেন্ড ক্লাসে যাত্রা করতে পারে। সেই যুগের নিয়ম অনুযায়ী তাদের টিকিটের প্রয়োজন নেই, তারা সোলজার হওয়ার কারণে তারা সেকেন্ড ক্লাসে যাত্রা করতে পারে। হি উড স্পিক টু দ্য গার্ড। তাহলে আমি জানি যেহেতু, তো তাদেরকে যদি আমাকে কম্পার্টমেন্টে উঠাতে হয় ইংলিশে কথাবার্তা বলার জন্য, তাহলে তাকে কার সাথে কথা বলতে হবে? গার্ডের সাথে। মোহনলাল মেন্টালি তৈরি হয়ে গেলেন, প্রিপেয়ার্ড হয়ে গেলেন যে না, এদেরকে আমাকে উঠাতেই হবে, এদের জন্য আমি গার্ডকে গিয়ে অনুরোধ করবো যে ওদের এখানে উঠতে দাও, নাহলে পরে আমাকে একা যাত্রা করতে হয়। ওয়ান অফ দ্য সোলজার্স কেম আপ টু দ্য লাস্ট কম্পার্টমেন্ট অ্যান্ড স্টাক হিজ ফেস থ্রু দ্য উইন্ডো। এভাবে চিন্তাভাবনা চলছে, ঠিক সেই সময় এই দুটো সোলজারের মধ্যে একজন সোলজার হাঁটতে 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 এই লাস্ট কম্পার্টমেন্ট পর্যন্ত পৌঁছে গেল এবং জানলা দিয়ে ভিতরের দিকে তাকালো। মানে স্যার মোহনলালের এই ফার্স্ট ক্লাস কম্পার্টমেন্ট পর্যন্ত হেঁটে আসলো, এই ফার্স্ট ক্লাস কম্পার্টমেন্টের জানলা দিয়ে বা ভিতরের দিকে তাকালো। হি সার্ভেড দ্য কম্পার্টমেন্ট অ্যান্ড নোটিসড দ্য আনঅকুপাইড বার্থ। ফার্স্ট ক্লাস কম্পার্টমেন্ট মানে একটা কূপ, দুটো বার্থ থাকবে। তো সে ভিতরে তাকিয়েই এদিক ওদিক করে পরীক্ষা করলো, সার্ভে করলো, এবং সে দেখতে পেল একটা আনঅকুপাইড বার্থ আছে, মানে যে বার্থটা খালি যাচ্ছে। আর বিল, হি শাউটেড, ওয়ান ইয়ার। এই বিল, এখানে একটা আছে। মানে তার বন্ধুকে ডেকে, দুজনের মধ্যে একজন আরেকজনকে ডেকে বলে উঠলো, এই এখানে একটা জায়গা খালি আছে। হিজ কম্প্যানিয়ন কেম আপ, অলসো লুকড ইন অ্যান্ড লুকড অ্যাট স্যার মোহন। সেই বিল, সেও এত দূর পর্যন্ত হেঁটে আসলো, এসে ভেতরের দিকে তাকালো এবং দেখে ফাঁকা জায়গাটা দেখার পরেই সে মোহনলালের দিকে চেয়ে তাকালো। গেট দ্য নিগার আউট, হি মাটার্ড টু হিজ কম্প্যানিয়ন। সে তার বন্ধুকে ইংরেজিতেই তাদের নিজেদের অ্যাকসেন্টে বলে উঠলো, এই নিগারটাকে বের করে দে। নিগার, নিগ্রো, জেনারেলি আফ্রিকান কালো চামড়ার ব্যক্তিদেরকে বলা হয় নিগ্রোস। ভারতবর্ষের মানুষের গায়ের চামড়ার রঙটা ইংল্যান্ডের মানুষের চামড়ার রঙের তুলনায় অনেকটাই চাপা হওয়ার কারণে ভারতীয়দের সেই যুগে ইংল্যান্ডের মানুষেরা নিগার বলেই চিহ্নিত করতেন, অর্থাৎ কালো চামড়ার ব্যক্তি বলেই চিহ্নিত করতেন। এবং বিল এবং তার বন্ধু এরা দুজনের মধ্যে আলাপচারিতা করে বলল যে তারা তো একটা বার তো পেয়েই গেছে, তাহলে আর কষ্ট করে যাবে কেন, ভেতরে থাকা এই নিগারটাকে, এই ভারতীয়টাকে বাইরে বের করে দে না, কালি তো হয়ে যায়। দে ওপেন দ্য ডোর। কথা বলা শেষ হওয়ার সাথে সাথে তারা দরজাটা খুলে ফেললো। অ্যান্ড টার্ন টু দ্য হাফ স্মাইলিং হাফ প্রোটেস্টিং স্যার মোহন। তারা ভেবেছিল স্যার মোহনলাল কিছু বুঝতে পারবে না ইংরেজি কথা। স্যার মোহনলাল তো বুঝতে পেরেছেন এবং বুঝে গেছেন যে আরে এই দুজনকে আমি ওঠাবো ভাবছিলাম, আর এরা দুজন তো আমাকেই ট্রেন থেকে বাইরে বের করার কথা বলছে। তারা যখন উপরে উঠলো, তারা দেখলো সামনাসামনি ফেস টু ফেস হলো। কার দিকে? হাফ স্মাইলিং, মানে আদা মেন্টালি খুশি হয়ে হাসছেন, আর হাফ প্রোটেস্টিং, মানে কিছুটা বাধা দেওয়ার চেষ্টা করছেন যে না, আপনারা কোথায় উঠে যাচ্ছেন, আপনি ফার্স্ট ক্লাসে উঠতে পারেন না। এরকম স্যার মোহনলালের একটা দোনোমনোকার পরিস্থিতিতে, একটা ভয়ঙ্কর দুটো মানসিকতার পরিস্থিতিতে তারা স্যার মোহনলালের সামনে এসে দাঁড়ালো। কিছুক্ষণ পরেই বিল
মোহনলালের দিকে চেঁচিয়ে বলল, রিজার্ভ। বিল বলল, জনতা রিজার্ভ, আর্মি ফৌজ। বিল তার দিকে বললো, কি রিজার্ভ? ওটা কি রিজার্ভ? তুমি কি তোমার জন্য রিজার্ভ করে রেখেছো, টিকিট কেটে রেখেছো? জনতাদের জন্য রিজার্ভ লাগে, আর্মি ফৌজ। মানে ইংরেজরা যেরকমভাবে ইন্ডিয়ানদেরকে ইংরেজি কথাটাকে বোঝাতো, সেরকমভাবেই তারা কিছু কিছু হিন্দুস্তানি শব্দকে ব্যবহার করে তাকে বোঝানোর চেষ্টা করলো যে তোমার জন্য রিজার্ভেশনের দরকার পড়তে পারে, কিন্তু আমরা আর্মি, আমাদের জন্য রিজার্ভেশনের দরকার পড়ে না, সাধারণ মানুষের জন্য রিজার্ভেশন লাগে। এক্সক্লেমড জিম। আর এই কথাটা জিম তাকে জানালো, পয়েন্টিং টু হিজ খাকি শার্ট, তার খাকি শার্টের দিকে চিহ্নিত করে। একদম যাও, গেট আউট। এবং নিজেদের সেই অ্যারিস্টোক্রেটিক মানসিকতাকে বজায় রেখে সেই টোনে, সেই ভয়েসে এই সোলজাররা স্যার মোহনলালকে একজন ইন্ডিয়ান, সাধারণ ইন্ডিয়ান ভেবে তাকে বললো, এক্ষুনি বেরিয়ে যাও, গেট আউট, এখনো বেরো। কিন্তু স্যার মোহনলাল তিনি তো সাধারণ ছিলেন না, তিনি বলে উঠলেন, আই সে শিওরলি, প্রোটেস্টেড স্যার মোহন ইন ইজ অক্সফোর্ড অ্যাকসেন্ট। অক্সফোর্ডের অ্যাকসেন্টে মোহনলাল তাকে প্রোটেস্ট করে বলল, কিন্তু দেখুন আমি বলছিলাম, নিশ্চয়ই আমি বলছিলাম। দ্য সোলজার্স পজড। হঠাৎ করে তারা এই অক্সফোর্ডের অ্যাকসেন্ট শুনে, ইংরেজি ভাষা শুনে তারা থেমে গেল, কারণ তারাও জানে যে তারা ভুল কাজ করছে। ইংরেজিতে কথা বলা মানে তিনি ইংরেজ, আর ইংরেজ হলে পরে তাদের তো চাকরি নিয়ে টানাটানি পড়ে যাবে। এই কারণে তারা থেমে গেল। ইট অলমোস্ট সাউন্ডেড লাইক ইংলিশ, একেবারে ইংরেজের মতন শোনালো। বাট দ্য নিউ দে বেটার দ্যান টু ট্রাস্ট দেয়ার ইনব্রিয়েটেড ইয়ার্স। কিন্তু তারা নিজেদের এই নেশাগ্রস্ত কান দুটোকে বিশ্বাস করাটাকে একটু বিশ্বাস করতে পারলো না, মেনে নিতে পারলো না যে তার কান দুটো ঠিকঠাক শুনেছে। ইনব্রিয়েটেড মানে নেশাগ্রস্ত, মোহময়, একটা ঘোরের মধ্যে থাকা। অর্থাৎ তারা যে আনস্টেডিলি হাঁটছিল, তার মানে তারা নেশা করে ট্রেনে উঠেছিল, এবং এই পরিস্থিতিতে তারা একজনকে দেখে বলছে বেরিয়ে যেতে। তারা ভেবেছে সে ইন্ডিয়ান, কিন্তু তার মুখের ভাষাটা শুনে মনে হচ্ছে ইংরেজদের মতন। অর্থাৎ যদি ইংরেজ হয় তাহলে তাদের চাকরি নিয়ে টানাটানি পড়ে যাবে, তারা ভয় পেয়ে গেছে, যে কারণে তারা কিছুক্ষণের জন্য থেমে গেল। তাদের হম্বি তম্বি সব কিছু চেঞ্জ হয়ে গেল। দ্য ইঞ্জিন হুইসেলড অ্যান্ড দ্য গার্ড ওয়েভড হিজ গ্রিন ফ্ল্যাগ। কিন্তু তারা জানে তাদের কান দুটো এতই নেশাগ্রস্ত, তারা যে কোনো কথাই তাদের নিজেদের মাতৃভাষার মতনই শুনছে, যে কারণে তাকে বিশ্বাস করাটা অযৌক্তিক। কারণ তার চোখের সামনে দেখতে পাচ্ছে ইংরেজ হতে পারে না, তার চেহারা বলছে সে ইন্ডিয়ান। ঠিক সেই মুহূর্তে ইঞ্জিনের হুইসেল বেজে উঠল। দ্য গার্ড ওয়েভড হিজ গ্রিন ফ্ল্যাগ। আর গার্ড সবুজ রঙের ফ্ল্যাগ নাড়িয়ে বুঝিয়ে দিল যে ট্রেনটা এখনই ছেড়ে চলে যাবে। দে পিকড আপ স্যার মোহন সুটকেস অ্যান্ড ফ্লাইং ইট অন টু দ্য প্ল্যাটফর্ম। কিছুক্ষণের মধ্যেই জিম আর বেল এরা দুজন স্যার মোহনলালের সুটকেস তুললো, এক ছুঁড়ে সেটাকে প্ল্যাটফর্মে ফেলে দিল। দেন ফলোড হিজ থার্মোস ফ্লাস্ক, তারপরেই তার ফ্লাস্ক ফেলে দিল। ব্রিফ কেস, তার ছোটো যে ব্যাগটা সেটা ফেলে দিল। বেডিং, তার বিছানাপত্র সেটাও ফেলে দিল। অ্যান্ড দ্য টাইমস, আর সাথে সাথে টাইমসটাকেও ফেলে দিল। হ্যাঁ, টাইমস তো আপার ক্লাস সোসাইটির লোকেদের পড়ে। সোলজার্স তারা তো ইংল্যান্ডের সোসাইটির বা সমাজের একেবারে লোয়ার শ্রেণী, শ্রমিক শ্রেণীর ব্যক্তি, তো তারা তো আর টাইমস পড়ে না, তারা তার সেটার গুরুত্বই বা কী বুঝবে। তাহলে সব কিছুই ফেললো, সাথে সাথে টাইমসটাকেও ফেলে দিল, যেটাকে নিয়ে মোহনলাল ভাবতেন ইংরেজদের সাথে কথা বলা যায়। স্যার মোহন ওয়াজ লিভিড উইথ রেজ। এই পরিস্থিতিতে স্যার মোহন ভয়ঙ্কর মাত্রায় খেপে গেছেন। লিভিড উইথ রেজ, ভয়ঙ্কর মাত্রায় খেপে গেছেন। রেজ মানে রাগ। Preposterous, he shouted hoarse with anger. I'll have you arrested, guard. Preposterous কথাটা মানে আনবিলিভেবল, বিশ্বাস করা যাচ্ছে না, নিচেই মানে দেওয়া আছে, দেখো প্রিপস্টারাস মানে বিশ্বাস করতে পারছি না, কি অদ্ভুত ঘটনা, আমি এটা মানতে পারছি না তোমরা এই কাজটা করতে পারো। তারা রাগের চোটে চেঁচাতে কথাগুলো বললেন, আর বললেন আমি তোমাদের দুজনকে অ্যারেস্ট করিয়ে ছাড়বো। গার্ড বলে চেঁচাতে শুরু করলেন। বিল অ্যান্ড জিম পজড। আবার বিল আর জিম থেমে গেল। ইট ডিড সাউন্ড লাইক ইংলিশ, হ্যাঁ একদম ইংরেজদের মতন শোনালো। বাট ইট ওয়াজ টু মাচ অফ দ্য কিংস ফর। কিন্তু তারা যে মদটা খেয়েছে, এই মদটা গিয়ে তাদের মাথা রাজার হালে চলছে, তো যে কারণে তারা এটাকে বিশ্বাসও করতে পারলো না। শুনেছে কিন্তু বিশ্বাস করতে পারছে। কিপ ইয়ার রাড্ডি মাউথ শাট, এই তোমার এই বাজে মুখটাকে বন্ধ করো দাও। অ্যান্ড জিম স্ট্রাক স্যার মোহন ফ্ল্যাট অন দ্য ফেস। আর জিম সঙ্গে সঙ্গে স্যার মোহনলালের গালের মধ্যে এক চর কষিয়ে দিল। দ্য ইঞ্জিন গেভ অ্যানাদার শর্ট হুইসেল। সঙ্গে সঙ্গে ইঞ্জিনটা আরেকবার ছোট্ট একটা হুইসেল দিল। অ্যান্ড দ্য ট্রেন বিগ্যান টু মুভ। ট্রেন চলতে শুরু করল। এখন দাঁড়িয়ে ছিল কেন? আমরা জানি আগে গার্ড হুইসেল দিবে, গার্ড
ফ্ল্যাগ নাড়াবে যাত্রীদেরকে দেখে নিয়ে যে সবাই উঠেছে কিনা। তারপরে তিনি ওয়ার্নিং দিলেন ট্রেনটা ছেড়ে যাবে, কিছুক্ষণ টাইম দিয়ে তারপরে ড্রাইভার আরেকটা হুইসেল দেবেন এবং বলবেন আমি ট্রেনটাকে চালাচ্ছি। তো এইভাবেই ট্রেন চালনা করা হয়। তো ট্রেনটা ছোট্ট একটা হুইসেল দিল এবং ট্রেনটা চলতে শুরু করল। দ্য সোলজার্স কট স্যার মোহন বাই দ্য আর্মস অ্যান্ড ফ্লাং হিম আউট অফ দ্য ট্রেন। আর এই পরিস্থিতি যখন ট্রেনটা চলতে শুরু করেছে তখন তারা দুজনেই, সোলজাররা দুজনেই তাকে হাতে পায়ে ধরে নিয়ে চ্যাংদোলা করে নিয়ে তাকে দুলিয়ে প্ল্যাটফর্মের দিকে ছুঁড়ে বাইরে ফেলে দিল, ট্রেন থেকে বাইরে ফেলে দিল। হি রিল্ড ব্যাকওয়ার্ডস, তিনি হুমড়ি খেয়ে পেছন দিকে পড়লেন। ট্রিপড অন হিজ বেডিং, তিনি হোঁচট খেলেন তার বেডিংয়ের উপরে গিয়ে, অ্যান্ড ল্যান্ডেড অন হিজ সুটকেস, এবং সুটকেসের উপরে গিয়ে ধপাস করে বসে পড়লেন। টুডুল। এবং ভেতর থেকে সোলজাররা বলল টাটা। মানে একটা নর্মাল ইউজ অফ ল্যাঙ্গুয়েজ, সাধারণ ব্যবহার একটা ভাষার যার কোনো মানে নেই, দ্যাটস অ্যান ইন্টারজেকশন, যেটাকে ইংরেজরা ব্যবহার করতো বিদায় জানানোর সময়। বাই বাই করে বিদায় জানিয়ে তারা চলে গেল। স্যার মোহনস ফিট ওয়ার গ্লুড টু দ্য আর্থ অ্যান্ড হি লস্ট স্পিচ। তিনি এতটাই রেগে গিয়েছিলেন এবং নার্ভাস হয়ে গেছিলেন এবং পাজলড হয়ে গেছিলেন যে তার পা দুটো যেন মাটির সাথে আঠার মতন লেগে গেছে, এবং তিনি তার মুখের ভাষাও হারিয়ে ফেলেছেন। তিনি কী করবেন, কী বলবেন, কিছুই বুঝে উঠতে পারছেন। হি স্টেয়ার্ড অ্যাট দ্য লাইটেড উইন্ডোজ অফ দ্য ট্রেন গোয়িং পাস্ট হিম ইন কুইকনিং টেম্পো। তিনি শুধুমাত্র ফ্যাল ফ্যাল করে চেয়ে থাকলেন, তাকিয়ে থাকলেন। স্টেয়ার মানে কি এক দৃষ্টিতে তাকিয়ে থাকা, এক দৃষ্টিতে তাকিয়ে থাকলেন সেই লাইটগুলো, ট্রেনের লাইটগুলো তাকে ছেড়ে পার হয়ে যাচ্ছে এটা দেখতে থাকলেন, এবং সেটাও পার হয়ে যাচ্ছে কুইকনিং টেম্পোতে, অর্থাৎ সেই ট্রেনটা ধীরে ধীরে তার স্পিডটাকেও কী করছে, বাড়াচ্ছে, অর্থাৎ স্পিডটা বাড়তে বাড়তে এই লাইটগুলো তাকে পার করে চলে যাচ্ছে। The tail end of the train appeared with a red light and the guard standing in the open doorway with the flags in his hands. ট্রেনের একেবারে শেষ প্রান্তটাতে একটা লাল রঙের লাইট দেখা গেল এবং সেই কম্পার্টমেন্টের দরজায় গার্ড দাঁড়িয়ে আছেন। মোহনলাল দেখলেন তার হাতে ফ্ল্যাগ নেই, সবুজ ফ্ল্যাগটাকে নেই। ইন দ্য ইন্টার ক্লাস জিনানা কম্পার্টমেন্ট ওয়াজ লক্ষ্মী ফেয়ার অ্যান্ড ফ্যাট। কিন্তু এদিকে ইন্টার ক্লাস জিনানা কম্পার্টমেন্টে কে বসে আছে? লক্ষ্মী তো বসেই আছে, সে তো জানে তার স্বামী ফার্স্ট ক্লাস কম্পার্টমেন্টে যাত্রা করছে। ফেয়ার অ্যান্ড ফ্যাট, খুব সুন্দর এবং মোটাসোটা সেই লক্ষ্মী, তিনি বসেই আছেন। অন হুজ নোজ দ্য ডায়মন্ড নোজ রিং গ্লিসেন্ড এগেইনস্ট দ্য স্টেশন লাইট। যার নাকের সেই হীরের নাকছাবিটা ওই স্টেশনের লাইটগুলোর পড়াতে চকচক করছিল। Her mouth was blotted with bitter saliva which she had been storing up to spit as soon as the train had cleared the station. তার মুখের ভেতরে ওই পান পাতার স্যালাইভাটা, অর্থাৎ পিকটা ভর্তি হতে শুরু করেছে, যেটাকে তিনি এতক্ষণ ধরে স্টোর করছিলেন, মুখের ভেতরেই করে স্টোর করেছিলেন। কী করার জন্য? স্টেশনটা যখনই ট্রেনটা ছেড়ে পার হবে তখনই সেটাকে তিনি কী করবেন, পিকটাকে মুখ থেকে ফেলে দেবেন। তিনি সেটাকে স্টোর করে রেখে দিয়েছিলেন এতক্ষণ ধরে। অ্যাজ দ্য ট্রেন স্পেড পাস দ্য লাইটেড পার্ট অফ দ্য প্ল্যাটফর্ম, যেই না ট্রেন ওই প্ল্যাটফর্মের আলোকিত অংশটাকে খুব স্পিডে ছেড়ে বেরিয়ে চলে গেল, লেডিলাল স্প্যাট, লেডিলাল সঙ্গে সঙ্গে মুখের ওই পিকটাকে ফেলে দিলেন, থুতুটাকে ফেললেন, অ্যান্ড সেন্ট জেট অফ রেড ড্রিবল, আর সঙ্গে সঙ্গে একটা ড্রিবলের মতন, একটা অ্যারোর মতো, লাল রঙের একটা অ্যারোর মতন সেই পিকটা পেছনের দিকে ছুটতে শুরু করলো, ফ্লাইং অ্যাক্রস লাইক এ ডার্ট, ঠিক যেন একটা তীরের মতন পেছনের দিকে ওই পানের পিকটা চলে যেতে শুরু করল। গল্পটা এখানেই শেষ হল। যেহেতু স্যার মোহনলাল এই প্রান্তটাতেই বসেছিলেন, শেষ প্রান্তে বসেছিলেন, তো স্বাভাবিকভাবে প্ল্যাটফর্ম শেষ হওয়া মানেই ওই প্রান্তটাতে পৌঁছে যাওয়া, এবং যখন তিনি পানের পিকটা ফেলেছেন তখন ডিরেক্টলি খুশবন্ত সিং একবারের জন্য বলেননি যে ওই পানের পিকটা গিয়ে স্যার মোহনলালের গায়ে লেগেছে, কিন্তু বলার ধরনটা এমন ছিল যেন মনে হচ্ছে যেন ওই পানের পিকটা কার গায়ে গিয়ে পড়লো, স্যার মোহনলালের গায়ে গিয়ে পড়ল। অর্থাৎ তিনি তার সারা জীবনের কর্মের ফল পেলেন। লক্ষ্মী তিনি তার অজান্তেই তিনি তার সমস্ত অত্যাচারের, সমস্ত অপমানের প্রতিশোধ তিনি পেয়ে গেলেন। কিভাবে? যে তিনি তার মুখের থুতু ছিটিয়ে দিলেন তার স্বামীর গায়ে, যেটা তিনি তার জ্ঞানত অবস্থায় কোনোদিনও করতে পারতেন না। কিন্তু ভগবান তো সব দেখছেন, তো যে কারণে মোহনলালের এমন পরিস্থিতি যে তিনি এত শিক্ষিত, এত কালচার, এত ইংরেজ প্রিয় একজন ব্যক্তি, তাকে ওই ট্রেনে যাত্রা করতে দেওয়া হলো না, যে ট্রেনে তার অশিক্ষিত, অপমানিত, একেবারে নেটিভ একটা গ্রাম্য স্ত্রী, যার গাদে সবসময় ঘামের গন্ধ বের হয়, যার গাদে পেঁয়াজের গন্ধ বের হয়, সেই স্ত্রীও যে ট্রেনে যাত্রা করতে পারে। এবং মোহনলালকে এই যাত্রা করার থেকে আটকালো কে? তার অতি প্রিয় ইংরেজ সতীর্থরা। মানে ভগবান
তিনি উপর থেকে বসে সমস্ত কিছু দেখছেন এবং এমনভাবে তিনি আমাদের জীবনটাকে সাজিয়ে রেখেছেন যে আমরা যেরকমভাবে যে কাজগুলো করতে থাকি, যেমন করে কাজগুলোকে করি, আমাদের জন্য সেই কাজের সেরকমই পরিণাম ঠিক অপেক্ষা করে আছে, এবং যেটাকে আমরা পরবর্তী জীবনে না, এই জীবনেই কি করব, ভোগ করব। যেটা মোহনলাল তার সারা জীবনে তার ভারতীয় ভাই বোনেদেরকে অপমান করে থাকলেও কাদের জন্য, ইংরেজদের জন্য, আজকে তার ভারতীয় ভাই বোনেরা কেউ তার পাশে এসে দাঁড়ায়নি, তার ভারতীয় দেশবাসী তার পাশে এসে দাঁড়ায়নি, যখন বিদেশের কোনো একজন ব্যক্তি এই ভারতীয় ব্যক্তিকে ছুঁড়ে ফেলে দিয়েছে। খুশবন্ত সিং বলতে চাইছেন যে তুমি যতই শিক্ষিত হও না কেন, যতই কালচার্ড হও না কেন, যতই ভালো উচ্চ শিক্ষিত হও না কেন, তোমার কখনোই তোমার রুটটাকে, তোমার বেসটাকে, তোমার ভিতটাকে ভুলে যাওয়া উচিত না। এবং সেই ভিতটাকে যদি মনে রাখতে পারো, তাহলে স্বাভাবিকভাবেই তুমি তোমার সমাজ, তোমার দেশ, তোমার সংস্কৃতিকে কখনোই অপমান করতে পারবে না। অন্য আরেকটা সংস্কৃতিকে ভালোবাসা কখনোই খারাপ নয়, কিন্তু অন্য সংস্কৃতিকে ভালোবেসে নিজের সংস্কৃতিকে অপমান করা, এটা ভয়ঙ্কর একটা বড় পাপ। যে পাপের পরিণাম আজকে লেখক একটা ছোট্ট উদাহরণ, যে ট্রেনে লক্ষ্মীর মতন মহিলা যাত্রা করতে পারেন, সেই ট্রেনেও মোহনলালের মতন ব্যক্তি যাত্রা করতে পারেন না। অর্থাৎ লক্ষ্মীর জায়গাটাকে আপাত দৃষ্টিতে এই ক্ষেত্রে অনেক উঁচুতে দেখানো হচ্ছে, যে জায়গাটা পর্যন্ত মোহনলালের পৌঁছানো সম্ভব না, এবং তাকে সেই জায়গার থেকে নামানোর জন্য দায়ী কারা? সেই সমস্ত ব্যক্তিরা যাদের জন্য মোহনলাল তার নিজের দেশকে, নিজের সংস্কৃতিকে, নিজের সমাজকে অপমানিত করে এসেছে। অর্থাৎ এই পুরো গল্পের মধ্যে আমরা যে চারিত্রিক বৈশিষ্ট্য মোহনলালের দেখি, সেই চারিত্রিক বৈশিষ্ট্যগুলোর মধ্যে কিছু ভালো, কিছু খারাপ আরও বৈশিষ্ট্য আছে ঠিকই, কিন্তু যেহেতু তিনি তার নিজের বেসটাকে, নিজের রুটটাকে অপমান করে গেছেন, নিজের দেশকে অপমান করে গেছেন, সেই খারাপ কাজটার, সেই খারাপ কর্মটার ফল, সারা জীবনের এই কর্মের ফল তাকে তার এই জন্মের এই কেসটাতে ভোগ করতে হলো। মোহনলাল এরকম পরিস্থিতির সম্মুখীন হওয়ার কারণ তার জীবনে করে আসা এই কৃতকর্ম। কী কৃতকর্ম? নিজের দেশকে অপমান করা, নিজের দেশবাসীকে অপমান করা, নিজের দেশবাসী, নিজের দেশের জিনিসপত্রকে লাঞ্ছনার চোখে দেখা, ছোট করে দেখা। এই কর্মটার কারণে তিনি আজকে কর্ম বিভিন্ন রকমভাবে তিনি এই বিষয়টাকে যেন বারবার ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন। রিলেটিভদের পছন্দ করেন না, বাড়িতে আসা বউয়ের সাথে ঠিকঠাক কথা বলেন না, পছন্দ করেন না তার গাদে গামের বন্ধের কথা বলেন। তিনি পছন্দ করেন সেই 5টা বছর, যেটা নাকি 45টা বছরের চাইতে অনেক বেশি গুরুত্বপূর্ণ, অনেক বেশি ভালো তার কাছে, ইত্যাদি ইত্যাদি। এরকম নানান উদাহরণের মধ্যে দিয়ে তিনি বারবার তার একটাই কর্মের প্রতিফলন ঘটিয়ে গেছেন, যে তার নিজের দেশ, নিজের সমাজ, নিজের সংস্কৃতিকে তিনি অপমানিত করেছেন। সেই কর্মের ফলই গল্পের শেষে তিনি আজকে পেয়েছেন। তো সেই কর্মের বর্ণনা করতে গিয়েই লেখক খুশবন্ত সিং হয়তো আমাদের সামনে এই গল্পটার নামকরণ কর্মা দিয়েছেন। স্বাভাবিকভাবে গল্পের নামকরণ তো যথার্থ, এতে এতটুকুও সন্দেহের অবকাশ থাকে না। তাহলে আমরা যখন এই গল্পটা নিয়ে প্রশ্ন উত্তর লিখব, সেটাকে তৈরি শুরু করার আগে আমাদের সবার আগে দরকার গল্পের লাইন টু লাইন ওয়ার্ড মিনিংস, এবং কোন বৈশিষ্ট্যগুলোর মধ্যে দিয়ে কি বিষয়কে তুলে ধরার চেষ্টা করেছেন। বারবার বলছি, মোহনলালকে এক নেগেটিভ ক্যারেক্টার হিসেবে তুলে ধরেননি, অর্থাৎ শুধুমাত্র খারাপ কাজই করে যাচ্ছেন, শুধুমাত্র খারাপ বৈশিষ্ট্য তার মধ্যে আছে তা নয়, তার মধ্যে অনেক ভালো বৈশিষ্ট্য রয়েছে, কিন্তু সেই সমস্ত ভালো বৈশিষ্ট্য ঢাকা পড়ে গেছে তার একমাত্র একটা কারণের জন্য, যে তিনি তার দেশ, নিজের সমাজ, নিজের সংস্কৃতি, নিজের রুটটাকে বারবার অপমানিত করে গেছেন তার বিভিন্ন কাজের মাধ্যমে। তাহলে কাজ ছিল বিভিন্ন, কিন্তু কর্ম কোনটা? দেশকে অপমান করা। কাজ ছিল লক্ষ্মীকে অপমান করা, কাজ ছিল লক্ষ্মীকে মোটা বলা, কাজ ছিল 5 বছরকে বেশি গুরুত্ব দেওয়া, কাজ ছিল দেশবাসীকে বাজে কথা বলা, কাজ ছিল মিররের সাথে কথা বলার সময় নিজের দেশকে বাজে কথা বলা। এগুলো কাজ। কর্ম কোনটা? দেশের অপমান, সংস্কৃতির অপমান, সমাজের অপমান। আর ওই কারণের জন্যই তার আজকের এই পরিণতি। তো সম্পূর্ণ গল্পটাকে আমরা লাইন বাই লাইন রিডিং করেছি, লাইন বাই লাইন মানেও বলেছি। তোমাদের কাজ গল্পটাকে খুঁটিয়ে খুঁটিয়ে ভালো রকমভাবে পড়া, যাতে এর ভেতর থেকে দেওয়া যে কোনো গল্প, যে কোনো কবিতার ভেতর থেকে দেওয়া যে কোনো লাইন কে কাকে কখন কীভাবে বলেছিল, কোন প্রসঙ্গে বলেছিল, সেটা আমরা লিখতে পারি। আর এই গল্পটার মধ্যে ডায়লগের চাইতে তার সম্পর্কের বৈশিষ্ট্যগুলোর আলোচনা বেশি আছে, যার মধ্যেকার অন্তর্নিহিত সেই অর্থগুলোকে আমাকে তুলে ধরতে হবে আমার উত্তরের মধ্যে। তো আমরা গল্পটাকে, টেক্সটটাকে শেষ করলাম। আলোচনা করা তোমাদের সুবিধা অসুবিধা অনুযায়ী তোমরা গল্পগুলোকে পড়ো,
সুবিধা অসুবিধা অনুযায়ী কমেন্ট করো, আমরা অবশ্যই সেটাকে উত্তর করার চেষ্টা করব। ফাইন, ক্লাস 11 আজকে একটা টেক্সট দেওয়া হলো, আমরা অলরেডি 4টা টেক্সট কমপ্লিট করলাম আজকের টেক্সটটাকে নিয়ে। তো আশা করব পরের টেক্সট আসার ভিডিও আসার শুরু আগেই আমাদের এই টেক্সটটাকে কমপ্লিট আমরা বাড়িতে শেষ করে ফেলব, বা যতগুলো পড়া হয়েছে সেটাকে সম্পূর্ণ বাড়িতে শেষ করে ফেলব। থ্যাংক ইউ ভেরি মাচ, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।